গল্প প্রণয়ের সুর। পর্ব ২৬ থেকে ৩০। মহুয়ামরিন বিন্দু। বসার ঘরে উপস্থিত সবাই থমথমে মুখ নিয়ে বসে আছেন বড়রা। কি থেকে কি হলো কিছুই যেন বোধগম্য হলো না কারোর। টয়া বারবার বলছে নিখিল তার সাথে খারাপ কিছু করেছে, কিন্তু নিখিল এখনো নিশ্চুপ, সে বিরোধিতাও করছে না আবার মেনেও নিচ্ছে না। কিছুক্ষণের মধ্যেই স্থানীয় এসআই উপস্থিত হলো। নিখিলের বড় মামার পরিচিত ভদ্রলোক এসেই কুশল বিনিময় করল। মধ্যবয়স্ক পুলিশ অফিসার কিছুক্ষণ সবার দিকে তাকিয়ে থেকে বলল, আসলে আলাউদ্দিন সাহেব, আপনার ভাগ্নে হঠাৎ ফোন দিয়ে বলল জরুরি কিছু কাজ আছে, যাতে আমি নিজেই একবার আসি। বলুন এবার কি হয়েছে। সবাই উৎসুক দৃষ্টি রাখল নিখিলের উপর। টয়া এবার কিছুটা ঘাবড়ে গেল। নিখিল কি তবে সব জেনে গেল, কিন্তু প্রমাণ করবে কি করে? কিছুতেই নিজেকে দুর্বল দেখানো যাবে না। নিখিল বলে উঠল, আমার ওয়াইফকে মারার চেষ্টা আর মানহানির কেস করতে চাই আমি অফিসার। পরপর চমকে উঠল সবাই। রুবি বেগম এবার ভয় পেলেন, কম কিছু তো করেননি এই পর্যন্ত, তবুও রূপার বাবা আলাউদ্দিন ভাইয়ের কথায় তাকে শেষ সুযোগ দিয়েছিল, আবার মেয়ের কেলেঙ্কারির কথা জানলে তো বাড়ি থেকেই বের করে দিবে। কার নামে এই মামলা করতে চান আপনি? নিখিল বলে উঠল, টয়া ও তার দুই সহকারী রুবি বেগম আর তার মেয়ে রূপার নামে। রুবি বেগম তেতে উঠে বললেন, কি যা তা বলছো নিখিল, আমরা কি করেছি? উল্টো তো আমাদের তোমার নামে এসব কেস করা উচিত। টয়া আবার কেঁদে উঠল। নিখিলের খালা রুনা বেগম রেগে বলে উঠল, নিখিল, বাড়াবাড়ি করবি না। আমার মেয়ের সাথে এত কিছু করে এখন আমার মেয়ের নামে মামলা দিতে চাচ্ছিস? তোর নামে আমি ধর্ষণের মামলা দিব। টয়া কেঁদে কেটে এসে নিখিলকে ধরে বলে, নিখিল, তুমি আমাকে বিয়ে করার বদলে এখন পুলিশে দিতে চাচ্ছ। নেহার দিকে এগিয়ে এসে বলল, তুমি তো বলেছিলে আমার পাশে থাকবে, একটা মেয়ে হয়ে একটা মেয়ের পাশও থাকবে না তুমি? নেহা এসে ঠাস ঠাস করে পর পর 4টা চড় মারল। রাগে চেঁচিয়ে বলল, তোকে বলেছিলাম না আমার আর আমার স্বামীর থেকে দূরে থাকবি? তুই এত বেহায়া নির্লজ্জ যে একজন বিবাহিত পুরুষের দিক নজর দেস? তোকে কতবার নিখিল না করেছে, তুই তারপরেও বারবার আমাদের মাঝে চলে এসেছিস। রুনা বেগম চেঁচিয়ে বলল, আমার মেয়েকে এত কিছু বলছো কোন সাহসে? নিজের স্বামীকে ঠিক রাখতে পারোনি? ওই একদম চুপ থাকবেন বলে দিচ্ছি। এমন বেহায়া মেয়ে জন্ম দেওয়ার আগে আপনার মরে যাওয়া উচিত ছিল আগের বার। শুধু আত্মীয়তা রক্ষার্থে আপনার গুণবতী মেয়ের কার্যকলাপ আপনাকে জানানো হয়নি, কিন্তু কে জানতো আপনি আর আপনার স্বামী সন্তান জন্ম ঠিকই দিয়েছেন, মানুষ করতে পারেননি। একটা অমানুষ জন্ম দিয়েছেন। নেহা হামিদা বেগমের দিক তাকিয়ে বলল, বড় মা তোমার ছেলের দিক আঙুল তুলছে, এ মহিলা আজও কিছু বলবে না? হামিদা বেগম বোনের দিক তিক্ত চোখে তাকালো, বিরক্তি নিয়ে বলল, কয়েক মাস আগের সব ঘটনা। টয়ার মা এবার মেয়ের দিক তাকালো সন্দেহের দৃষ্টিতে। নেহা আবার বলে উঠল, মেয়ে কেন দিনের পর দিন অন্যের বাড়িতে গিয়ে পড়ে থাকে তা তো খেয়াল রাখেন না? আন্টি, অন্যের দিক আঙুল তোলা অনেক সহজ, তবে ভুলে যাবেন না অন্যের দিক এক আঙুল তুললে বাকি 4টা আঙুল নিজের দিকে উঠে। আপনার মেয়ের নামে এসব কথা প্রমাণ ছাড়া বলছি না। প্রমাণ আছে দেখেই বলছি, নিজের মেয়ের কুকাজ দেখে আবার বেহুশ হয়ে যাবেন না। কিছু বলার আগে ভেবে চিনতে বলুন। আর যদি কোনো প্রমাণ নাও থাকতো তাও আমি আমার স্বামীকেই বিশ্বাস করতাম। আমার স্বামী যথেষ্ট ভদ্র, মার্জিত চরিত্রবান একজন মানুষ। আপনাদের কারো কথায় আমি তার চরিত্র বিচার করি না। আমি তাকে চিনি, বিশ্বাস করি। 100টা মেয়ের সামনে তাকে ছেড়ে দিলেও কোনো দিন চোখে তুলে তাকাবে না। বিশ্বাস আছে দেখেই স্বামীকে বেঁধে রাখতে হয় না। আপনার মেয়েকে যদি একটা বেঁধে রাখতেন, নিজের সম্মান কিভাবে বাঁচাতে হয় শিখাতেন, তবে আজ এই দিন দেখা লাগতো না। প্রশান্তিতে ছেয়ে গেল নিখিলের মন। নেহা তাকে এতটা বিশ্বাস করে, মেয়েটা তাকে কতটা ভালোবাসলে, কতটা সম্মান করলে এই রকম একটা পরিস্থিতিতেও তার হয়ে সবার লড়াই করতে পারে। এতটাও কি প্রাপ্য ছিল নিখিলের?
নেহাকে কি কখনো অতটা ভালোবাসতে পারত নিখিল? এরকম পরিস্থিতিতে নেহাকে বিশ্বাস করত বিনা বাক্যে। হয়তো নেহার মতো পারত না। নিখিলের আজ কেন যেন চোখ জলে চিকচিক করে উঠল। পুরুষ মানুষ তো লোক সম্মুখে কাঁদে না। নিখিল সাব্বিরের আর জেরিনের কাছে ফোন চাইল। দুজন এগিয়ে দিতেই ভিডিওগুলো পুলিশের সামনে তুলে ধরল নিখিল। একে একে বাড়ির সবাই দেখল। রাগে লজ্জায় মাথা কাটা গেল সবার। টয়া নিজের পোশাক নিজে টেনে ছিঁড়েছে। ঘরে ঢুকা থেকে শুরু করে সব জায়গায় রুবি বেগম রূপা তার সাথে ছিল। সবকিছু দেখে টয়ার বাবা মা লজ্জায় মাথা নিচু করলেন। কতই না গলা বাজি করেছে এই মেয়ের জন্য, একবারও নিজের বাবা মায়ের কথা ভাবল না। সত্যি নেহার কথাই সত্যি, ভালোবাসায় অন্ধ হয়ে তারা সন্তান মানুষ করতে পারেনি। মাফ চাওয়ার মুখটাও যেন রইল না। টয়ার বাবা আনসার সাহেব বললেন, ইন্সপেক্টর কঠিন থেকে কঠিন শাস্তি দিবেন এই কুলাঙ্গারটাকে, যাতে পরবর্তী এসব কথা মাথাও না আসে। পরিবারের সবার দিকে তাকিয়ে বলল, পারলে মাফ করবেনে এই অভাগা বাবাকে। নিখিল বাবা মাফ চাওয়ার মুখ নেই জানি, তবুও বেরিয়ে গেলেন ভদ্রলোক। টয়া অশ্রুসিক্ত নয়নে তাকালো। কি করে ফেলল এটা? নিখিল তো একটা মরীচিকা, তার পিছনে ছুটতে গিয়ে আজ সব হারিয়ে ফেলল। বাবা মা তাকে কোনো দিন ক্ষমা করবে না, কাছে টেনে নিবে না। নিজের জীবনটা এভাবে নষ্ট করে ফেলল ভেবেই কান্নায় ভেঙ্গে পড়ল। নিখিলের মেজ মামা মোশাররফ স্ত্রীর দিকে তাকিয়ে বলল, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। ভাইজান, আজকে আমাকে বাধা দিবেন না দয়া করে। এই মহিলা আমার মান সম্মান সব শেষ করেছে, জীবনের সুখ শান্তি কেড়ে নিয়েছে। একে বিয়ে করাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। মেয়েটাকেও নিজের মতো বানিয়েছে। এরকম চরিত্রহীনা কন্যা স্ত্রীর দরকার নেই আমার। ওরা এই বাড়িতে থাকলে বাড়ি আমি ছেড়ে দিব। মহিলা কনস্টেবল এগিয়ে এসে টয়া সহ বাকিদের নিয়ে গেল। টয়া যাওয়ার আগে একটু সময় চাইল। নেহার সামনে হাত জোর করে বলল, আমাকে ক্ষমা করে দিও নেহা, সত্যি আমি অপরাধী। অন্যায় করেছি, আমি জেদে বসে ভুল করে ফেলেছি। আমার বাবা মায়ের কোনো দোষ নেই, তাদেরকে কথা শুনিও না প্লিজ। আমি আর কোনো দিন ফিরে আসব না। কথা দিচ্ছি নিজেকে পরিবর্তন করে নতুন ভাবে বাঁচব। নিজের সম্মান আবার অর্জন করব, যদিও বা সম্মান দ্বিতীয়বার ফিরে পাওয়া বহু তপস্যার। টয়া সহ বাকিদের নিয়ে বের হলেন পুলিশ অফিসার শাহ আলম চৌধুরী। বলে উঠল, আমরা আজই ফিরব। মন মেজাজ ভালো নেই আলাউদ্দিন ভাই। ছেলের বিয়ে তো হলো, এবার ফিরে যাব, আবার আসবো ছুটিতে। সৌরভ আর বৌমাকে পাঠিও। আলাউদ্দিন মাহমুদা কোন মুখে থাকতে বলবেন বুঝলেন না। যা হলো পরিবারের কারোই মন স্থির নেই। তবুও ছেলের বিয়ে, বৌভাতের অনুষ্ঠান, দিন বাদে কাল মহা আয়োজন। সব বিষণ্ণতা ভুলে জীবন তো এগিয়ে নিতে হবেই, এটাই তো জীবনের নিয়ম। কোনো কিছুই থেমে থাকে না কারো অপেক্ষায়। বিকেলেই বেরিয়ে পড়ল নিখোলদের পরিবার। সকাল নাগাদ পৌঁছে যাবে তারা আপন নীড়ে। নতুন ভোর, নতুন সূচনা। কালো অধ্যায়গুলো আমরা ফেলে আসি, ভাবি এই তো নিশ্চিন্ত। তবে কি তাই? জীবন মানেই আসবে নতুন মোড়, নতুন সুখ দুঃখ, ভালোবাসা, ভালোলাগা কিংবা তীব্র বিষাদের নিদারুণ যন্ত্রণা। তবুও মানুষ বাঁচে, খড়কুটোকে আঁকড়ে ধরে হলেও বাঁচে। জীবন মানেই নতুন সংগ্রাম, নয়া দিগন্তে ছুটে চলা বিরতিহীন। মৃত্যু ছাড়া যার থামার পথ নেই। বাড়িতে ফিরে এসেছে তারা, সেতারা বেগম সাথে যায়নি। বাড়িতে ফোন দিয়ে খোঁজ নেওয়া হলেও চোখের দেখা আর দূর থেকে খবর নেওয়ার মাঝে বিস্তর ফারাক। পরপর নেহাকে ডেকেই যাচ্ছে নিখিল। নেহা ঘুম ঘুম কণ্ঠে বলে উঠল, আর একটু ঘুমাই না প্লিজ। রুমে গিয়ে যত খুশি ঘুমাবি, এখন চল না। দেখ বাড়ি এসে গেছি আমরা। নেহা আরো আঁকড়ে ধরল নিখিলকে। নিখিল এবার নেহাকে ঠেলে সরিয়ে নিজে নামলো গাড়ি থেকে। সবাই বাড়িতে চলে গেছে, তার বউটাও হয়েছে একটা, নড়তে চড়তে 12 মাস লাগে মহিলার। নেহা চেঁচিয়ে বলে উঠল, ওই ব্যাটা বউ রেখে কই যাস? মায়া দয়া কি কিছু নাই নাকি? নিখিল গাড়ির দরজা দিয়ে মুখ বাড়িয়ে বলল, তার মানে এতক্ষণ ইচ্ছে করে ঘুমের ভান ধরছিলি?
নেহা ইনোসেন্ট ফেস বানিয়ে উপর নিচ মাথা নাড়ল। নেহা দু হাত বাড়িয়ে দিয়ে বলল, কোলে নে না চাচাতো ভাই। কি? আমি তোর কত বড় আর তুই তুই করে বলছিস? আবার কি বললি চাচাতো ভাই? কানের গোড়ায় দিব একটা। সবার সামনে তো বলিনি। আচ্ছা কয়েক মিনিট পর আবার বলবো। আপনি বলতে পারলে আমি কেন পারবো না? নিজে আগে তুমি করে বলেন, পরে আমিও আপনি করে বলবো। নিখিল চোখ ছোট ছোট করে বলল, তোকে এখন তুমি করে বলতে হবে? হ্যাঁ, হো কি শখ যাচ্ছে মহারানীর। নেহা নাক ফুলিয়ে বলে উঠল, ডাকতে হবে না আপনার, সরুন তো সামনে থেকে। ও বউ, রাগ করেছ? আসো বেবি, কোলে করে নিয়ে যাচ্ছি, তাও রাগ করে না যান। আপনার কোলে উঠার কোনো ইচ্ছাই আমার নাই। নেহা রেগ মেগে চলে গেল। সাব্বির পানি নিতে নিচে আসছিল। নেহাকে আগে নিখিলকে পিছনে যেতে দেখেই বলে উঠল, আসতে না আসতেই আবার ঝগড়া। নিখিল বলল, বিয়ে কর বুঝবি। নেহা রুমে এসে ওয়াশরুমে ঢুকল। ফ্রেশ হয়ে বের হওয়ার সময় দেখল নিখিল দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। নেহা মুখ ভেঙচি কেটে পাশ কাটাতে গেলে নিখিল এক টানে নেহাকে কোলে তুলে নিল। কোলে তুলেই মুখ গুজে দিল গলায়। নিখিলের খোঁচা খোঁচা দাড়ি লাগতেই নেহা খিলখিল করে হেসে উঠল। নিখিলের পিঠে মারতে মারতে বলল, নিখিল সরুন না, আমার সুরসুরি লাগছে। যান আদর করব। নো নো, বক বক। ছাড়ুন বলছি। আপনার আদর নিব না আমি। তোর ইচ্ছে না হলে নিবি না। তাই বলে কি আমি দেওয়া ছেড়ে দিব নাকি? আজকে তোকে কোল থেকেই নামাবো না। কোলে বসিয়ে রাখবো আর চুমু খাবো। না। নিখিল নেহাকে কোলে নিয়ে গেল বারান্দায়। বসে পড়ল দেয়ালে হেলান দিয়ে। নেহা এবার গলা জড়িয়ে বসে রইল। নিখিল বলে উঠল, যদি টয়ার সাথে সত্যি সত্যি কিছু করতাম। এত অন্ধ বিশ্বাস করা কি ঠিক? নিজের বউয়ের দিকই তো তাকান না, আবার অন্য মেয়ে। আমি দেখে আপনাকে পাত্তা দেই, অন্য কেউ তো তাকাবেই না, কি না? আমার চেহারা আবার নাম রাখছে নিখিল মেহমেদ চৌধুরী। নেহা শোন না, দুষ্টুমি করবি না, এটা গুরুত্বপূর্ণ কথা। টয়া। নেহা কানে হাত দিয়ে বলল, লা 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 লা, হোহা পেপে, আমি কিছু শুনবো না। টয়ার নামও নিবেন না, এসব কিছু শুনতে চাই না আমি। আমাদের মাঝে কেউ আসবে না, বুঝেছেন? আমি আসতে দিব না। ভালোবাসিস তবুও বলছিস না কেন? বল না একবার। নেহা হেসে বলে, বলবো না। যা পারেন করেন। তাই না বলবি না তুই? দেখি কিভাবে না বলে থাকতে পারিস। নিখিল নেহাকে কাতুকুতু দিতে থাকে। নেহা হাসতে হাসতে শুয়ে পড়ে, তারপরও বলে, বলবো না বলবো না। ভার্সিটি এসেছে আজ সাব্বির জেরিন। সাব্বির হঠাৎ চেঁচিয়ে বলে উঠে, ওই দেখ চশমাওয়ালা। এদিকেই আসছে, মনে হয় তোকে অনেক মিস করছে রে জেরিন বইন। এবার প্রপোজ না করে বসে। আমি তো সুপার এক্সাইটেড বইন। অবশেষে কানা দুলাভাইয়ের আগমন। পচা গোলাপের স্বাগতম। ভার্সিটির এই গাছতলাটায় মানুষের ভিড় কম, আজ নেই বললেই চলে। দাঁড়িয়ে আছে সাব্বির পাশে চেরনি। ধীর পায়ে এগিয়ে আসলো নীরব। সাব্বির খোঁচা মেরে বলল, কিরে, সত্যি সত্যি প্রেম নিবেদন করবে নাকি এই রসকহীন প্রফেসর? বলা যায় না, ভাইয়ার ফ্রেন্ড ভাইয়ার মতো হতেই পারে। জেরিন নিশ্চুপ শুধু তাকিয়ে দেখছে নীরবকে। জেরিনের শুধু নীরবের ব্যক্তিত্ব ভালো লেগেছে, মানুষটির চালচলন মার্জিত মনে হয়েছে। এই থেকেই সামান্য ভালোলাগা ভালোবাসার মতো কঠিন সমীকরণে এখনো পৌঁছাতে পারেনি। নীরব এসে দাঁড়ালো জেরিনের সামনে। জেরিনের মাঝে কোনো জড়তা নেই। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে নীরবের পানে। সাব্বির একবার নীরবকে দেখছে তো একবার জেরিনকে। নীরব রয়েসয় বলল, কিছু কথা ছিল জেরিন, তোমার কি সময় হবে? জেরিন স্বাভাবিক কণ্ঠে বলল, জি বলুন, কি বলতে চান? নীরব সাব্বিরের দিকে তাকালো। জেরিন বুঝল এই তাকানোর মানে সে এবার দুহাত বুকে গুজে দাঁড়িয়ে বলল, সাব্বির আমার বেস্ট ফ্রেন্ড, যা বলার ওর সামনেই বলুন। নতুবা আমি শুনব না। সাব্বির বড় বড় চোখ করে তাকালো, এই ঘষেটি বেগমের সাথে কবে আবার বন্ধুত্ব হলো? শালা বিপদে পড়ে এখন মহিলা আমার মতো চিরশত্রুকে শুধু বন্ধু নয়, সবচেয়ে ভালো বন্ধু বানিয়ে দিল। ভাই বললেও তো মানা যেত। এই মেয়ের তো প্রেম হওয়ার আগেই ভাঙ গবে।
নিজে থেকেই বয়ফ্রেন্ডকে বলকে ছেলে ফ্রেন্ড আছে, কপাল এগুলা যে কি করে ওর বইন হইল। সাব্বির মিন মিন করে বলল, জেরিন বইন তুই 20 দিনের বড় ভাইয়ের সামনে দাঁড়িয়ে প্রেম করবি, তোর কি একটু লজ্জা টজ্জা করবে না? নীরব হেসে বলে উঠল, সিওর। আসলে জেরিন আমি বলবো বলবো করে বলা হচ্ছে না। এত ভনিতা করতে পারি না আমি, আমার তোমাকে পছন্দ হয়েছে, আমি তোমাকে ভালোবাসি জেরিন। সাব্বির অদৃশ্য কপাল চাপড়ালো, অবশেষে কিনা এইরকম একটা প্রপোজ ওর জেরিন বইনরে করতে পারলো এই লোক, পুরাই তো নিরামিষ, এটা নিয়া কেমনে চলবে বাকি পথ। আসলেই পদার্থের শিক্ষক মানেই ওই ফর্মুলা গুলার মতোই কঠিন। সাব্বির ভাবছে জেরিন কি বলবে, মহিলা কি এখন নাচতে নাচতে রাজি হয়ে যাবে? জেরিন টপ তো একটা শ্বাস ছেড়ে বলল, বিয়ে করতে পারবেন। নীরব নিজেই যেন চমকালো, জেরিন বিয়ের কথা বলছে সরাসরি। সাব্বির ফাটা চোখে তাকালো, অবিশ্বাস্য, জেরিনের মতো বিয়ে বিদ্বেষী মহিলা নিজ থেকে বিয়ে করতে চাইছে। আল্লাহ, সূর্য কোন দিক দিয়া উঠল আজ? নিবরের শান্ত কণ্ঠ হেসে বলে উঠল, বিয়ে করতে প্রস্তুত আমি। জেরিন হাসল, কিছুটা কাঠিন্যতা বজায় রেখেই বলল, ঠিক আছে, আপনার পরিবার নিয়ে আমাদের বাড়িতে চলে আসবেন। আমার বাবা মা ভাই রাজি থাকলে আপনাকে গ্রহণ করতে আমার কোনো আপত্তি নেই। নীরব হেসে ফেলল, দেখা হচ্ছে খুব শীঘ্রই। নীরব প্রস্থান করতেই সাব্বির সরু চোখে তাকালো, জেরিনের কপালে হাতে দিয়ে দেখল এই মেয়ে অসুস্থ হয়ে গেছে কিনা। সাব্বিরের কানে নীরবের কণ্ঠস্বর আসতেই সাব্বির থমকে গেল, হঠাৎ ওর হাত আপনা আপনি সরে গেল জেরিনের কপাল থেকে। সাব্বির, তুমি জেরিনের ফ্রেন্ডের মতো থাকো, ওর কপালে হাত দেওয়া বা হাত ধরার কোনো অধিকার তোমার নেই। জেরিন নিজেও এমন কথায় ভড়কে গেল, কি মিন করল নীরব? সাব্বির আর জেরিন। জেরিন ফ্যাল দৃষ্টিতে তাকালো, সাব্বির নিজেও বিব্রত হলো। এতদিন তো ওরা কত মারামারি হাতাহাতি করেছে, কই কেউ তো এর মাঝে খারাপ কিছু দেখেনি। জেরিন কেন বৃষ্টি, নেহার সাথেও তো ওর এরকমই সম্পর্ক। যদি খারাপই লাগতো জেরিন ও তো না করতে পারত। তবে কি এক এক মানুষের নজরে এক একটা বস্তু একেভাবে আখ্যায়িত হয়? সবার দৃষ্টিকোণ এক নয়। সাব্বিরের মুখ অপমানে থমথমে হলো। এই প্রথম জেরিনের মনে হলো সাব্বির বেশ চিন্তায় পড়ে গেছে। হাস্যোজ্জ্বল ছেলেটার কাছে এই কথাটার রেশ যেন গভীরভাবে ছড়ালো। আত্মসম্মানটা যেন মাথাচাড়া দিয়ে উঠল তার। নীরব সরে পড়তেই সাব্বির কিছুটা এগিয়ে গিয়ে কাঁধে হাত রাখল নীরবের। সাব্বির চমৎকার হেসে চাপা ক্রোধ মিশ্রিত কণ্ঠে হিসহিসিয়ে বলল, মিস্টার নীরব আহমেদ, আজ না হয় অধিকারবিহীন ছুঁয়ে অপরাধ করেছি। নেক্সট টাইম এমন অধিকারের জোরে ছুঁয়ে দিব যা দেখে আপনার আত্মা কেঁপে উঠবে। মাইন্ড ইট, এটা সাব্বির জায়াত চৌধুরীর ওয়াদা। বলেই শীষ বাজাতে বাজাতে এসে জেরিনের পাশে দাঁড়ালো। জেরিন নীরবকে খেয়াল করেনি। জেরিন সাব্বিরের পেটে গুঁতো মেরে বলল, কিরে শালা, তুই কি সারের কথায় সেন্টি খাইলি নাকি? আর কি বলে আসলি কানে কানে? সাব্বির নীরবের রাগী মুখের দিক তাকিয়ে চমৎকার হেসে বলল, কানা দুলাভাইকে বাড়িতে ইনভাইট করে আসলাম। আচ্ছা জেরিন, তুই কি নীরবকে ভালোবাসিস? সাব্বিরের এমন কথায় এবার হুহা করে হেসে দিল জেরিন। ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করল, তোকে বলবো কেন? সাব্বির হুট করে রেগে গেল, হন হন করে হেঁটে গিয়ে বলল, থাক তুই চশমাওয়ালা নিয়া, আমরা তো আর কিছু লাগি না যে বলবি। জেরিন বুঝল না কিছু, এই ছেলে হঠাৎ এত সিরিয়াস মুডে চলে গেল কেন। জেরিন পিছু ডেকে বলল, আরে ভাই, রাগ করছিস কেন? আচ্ছা আমি বলছি, দাঁড়া তুই। সাব্বির থামলই না। জেরিন বাধ্য হয়ে দৌড় দিল আর বলতে লাগলো, আরে ভালোবাসা আসবে কই থাইকা, শুধু একটু আকটু পছন্দ করতাম, এমন না যে বিয়ে করতে না পারলে কেঁদে কেটে বালিশ ভিজিয়ে ফেলবো। তুই দ্বারা আমাকে ট্রিট না দেওয়ার ধান্দা, তাই না? ছেকা খাওয়া উপলক্ষে দুইবার ট্রিট পানা হই আমি, ভুলে যাবি না আমি তোর বড় ব্যাটা, সম্মান দে বলছি। সাব্বির মন ভরে হাসল, তবুও থামল না জেরিনের কথায়। ছুটতে ছুটতে হাঁপিয়ে উঠেছে জেরিন। সাব্বিরকে লাগিয়েছে কয়েক ঘা, শয়তান পোলা কতটা দৌড় করালো।
সাব্বির জেরিনের দিক বাড়িয়ে দিল একটা 7 আপের বোতল। জেরিন মুখ বাঁকিয়ে বলল, বৃষ্টি আর নেহার কাছে তোর নামে বিচার দিতে হবে আজকে। সাব্বির চুলগুলো ঠিক করতে করতে বলল, আমি গিয়েও বলবো কি করে তুমি বিয়ে করতে 6 পায়ে লাফালাফি করছিলে। এখন নেখা তোর প্রিয় 7 আপ। জেরিন হাত থেকে ছো মেরে নিয়ে খেতে লাগলো। জেরিন অলস ভঙ্গিতে বলল, এত দিন আজাইরা থাকতে থাকতে এখন তো গা হাত পা মেজো মেজো করতেছে, ক্লাস করার ইচ্ছাই হইতেছে না। পরীক্ষায় তুই আন্ডা পাইলে আরো 1 বছর বিয়ে করার যুদ্ধে আমি পিছিয়ে যাব বইন, তুই বিয়েটা করলে আমার পথ পরিষ্কার, দয়া করে গিয়া ক্লাস কর। একটা মেয়ে এসে সাব্বিরের সামনে দাঁড়ালো, লাজুক হেসে একটা চিরকুট এগিয়ে দিল। সাব্বির নেওয়ার আগেই জেরিন চট করে নিয়ে নিল। গোটা গোটা অক্ষরে লিখা, আপনি অনেক সুন্দর, আমার মনের শ্যামপুরুষ। আমি আপনাকে ভালোবাসি। জেরিন ঠোঁট টিপে হাসল, এত সুন্দর একটা মাইয়া এই গাধার প্রেমে কেমনে পড়ল। রুচি টেস্ট দুইটাই খারাপ মাইয়ার। জেরিনকে চিরকুটটা নিতে দেখেই মেয়েটা তেলেবেগুনে জ্বলে উঠল। চাপা রাগ মিশ্রিত কণ্ঠে বলল, আপনি এটা নিলেন কেন? আপনাকে দিয়েছি আমি। জেরিন ভাব নিয়ে বলে উঠল, এই মেয়ে, মুখ সামলে কথা বলো বলছি, আমি ওর বড় বোন হই বুঝলে, তাই দেখার অধিকারও আছে আমার। জেরিন সাব্বিরের দিকে চিরকুট এগিয়ে দিয়ে বলল, নে তোরটা তুই পড় ভাই। জেরিন চুমুক বসালো বোতলে, তখনই সাব্বির বিস্ফোরণ ঘটিয়ে বলল, ও মিথ্যা কথা বলছে আপু। ও আমার বোন না, বউ হয়। খুক খুক করে কেসে উঠল জেরিন। চোখ উল্টে যাবার উপক্রম, হঠাৎ এমন হওয়ায় চিবুক গড়িয়ে পড়ল কিছুটা কোমল পানীয় সাথে জামার ওড়নায়। মেয়েটির হৃদয় ভঙ্গুর হল। কাপা হাতে চিরকুটটা নিয়ে দৌড়ে চলে গেল সেখান থেকে। জেরিন বলে উঠল, কি বললি এটা? মেয়েটা দেখতে শুনতে কত সুন্দর ছিল। ব্যাটা তুই তো মাইয়াই পাইতি না, তাও একজন হেঁটে হেঁটে স্বেচ্ছায় আসলো, আর তুই কিনা আমার মতো সহজ সরল বইনটারে বউ বানাইয়া দিলি। আল্লাহ ঠাডা ফালাও। তোর বউ হইব কোন মেয়ে, তারে আল্লাহ হেদায়েত দেখ। মেয়ে বিয়ের দিন ভেগে যাক। সাব্বির পকেট থেকে সফেদ রঙা রুমালটা বের করে জেরিনের চিবুক ওড়না কিছুটা মুছে দিল। পরক্ষণেই রুমালটা পকেটে রেখে বলল, আরে পিছু ছুটানোর জন্য বলেছি, তোকে তো ওই চশমাওয়ালার সাথেই মানায়। বিকাল গড়িয়েছে, বৃষ্টি। নেহা একটু বেরিয়েছিল হাওয়া খেতে। রিকশা থেকে নামতেই চোখ বড় বড় করে মিহিরদের বাড়ির গেইটের দিক তাকালো বৃষ্টি। একটা মেয়ে হুট করে এসে মিহিরের হাত জড়িয়ে ধরেছে, দাঁত বের করে হেসে মিহিরের সাথে কথা বলছে। হঠাৎ মিহিরের চোখ পড়ল বৃষ্টির দিকে, অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে। মিহির শুকনো ঢোক গিলল। এতদিন পর প্রেয়সীর মুখটা দেখল মিহির, তাও এমন একটা পরিস্থিতিতে। না জানি বৃষ্টি এবার কি করে। মেয়েটা যা অভিমানী দেখা গেল, কথা বলা বন্ধ করে দিবে। মিহির রাগে ফেটে পড়ছে। তার ফুফাতো বোনটা এত গায়ে পড়া, এমন ভাবে হাত চেপে ধরবে বুঝতেই পারেনি। মিহির তিশাকে রেগে এক ধমক দিল, এতে কাজ হলো বটে, মেয়েটা দূরে সরে গেল। কিন্তু বৃষ্টি সে ততক্ষণে হনহনিয়ে বাড়িতে ঢুকে গেল। নেহা শুধু দেখল, বুঝতে পারল মিহির ভাইয়ের কপালে দুর্ভোগ আছে। বসার ঘরে গোল মিটিং করছে রউফ, জেরিন, সাব্বির, বৃষ্টি, নেহা। নেহা নাস্তার বাটিতে হাত ডুবিয়ে রেখেই বলল, রউফ তুই নাকি বিয়ে বাড়িতে গিয়ে টাঙ্কি মেরেছিস। সাব্বির মুখে সমুচা পুড়তে পুড়তে বলল, ইয়া খোদা, তুমি কি মনের আশা পূরণ করলে? অবশেষে আমার ভাইটা একটু মেয়ে নিয়ে ভাবছে। এই তোরা খামাকে ডেকে গুড নিউজটা দেই যে তিনি শীঘ্রই দাদু হচ্ছেন। বৃষ্টি মুখ তেতো করে বলল, বুঝলাম না সাব্বির ভাই, তোমার সব টপিক গিয়া বাচ্চা কাচ্চায় শেষ হয় কেন? সাব্বির এবার ভার্সিটির কাহিনী খুলে বলতেই নেহা মুখ কুঁচকে ফেলে বলল, এই দুলাভাই, আমি মানি না, মানব না। বিয়ে টিয়ে তো দূর এরে, দু চোখে দেখতে ভাল্লাগোতাছে না আমার। মানলাম ভালোবাসে তাই বলে, কিছু যাচাই না করেই উল্টো পাল্টা ভেবে যা তা বলে দিবে নাকি মানুষকে? জেরিন চিন্তিত হয়ে বলল, এখন কি হবে? যদি সত্যি সত্যি বিয়ে করতে চলো আসে, তখন কি করেব? এই সাব্বিরের বাচ্চা আইডিয়া দে তো ভাই। নীরব ফিরব, কে বিয়ে করব না আমি।
তখন তে বিয়ে করব বলতে বলতে মাথা ধরিয়ে দিয়েছিলি, এখন কর বিয়ে। আবার ভাইয়ার ফ্রেন্ড বড় আব্বু তো এক কথায় রাজি হয়ে যাবে। জেরিন বলে উঠে, মিহির ভাইয়ের। বৃষ্টি তেতে উঠে বলে, ওই লোকের নাম নিবা না আমার সামনে। অন্য মেয়ের হাত ধরে হেসে হেসে কথা বলা না, একবার পাই সামনে গলা চেপে ধরব। জেরিন মুখ বাঁকিয়ে বলল, তোরা দুইটায় এমন ডাকাত কেন? নেহা বলে উঠল, নিজে কারো প্রেমে পড়ো, ভালোবাসো, তখন বুঝবা, দেখবা তুমি তখন এর থেকেও বেশি কিছু করছো। সাব্বির দুঃখী দুঃখী ফেস বানিয়ে বলল, তাও তো ভালো, পুরুষ নির্যাতনের কোনো মামলা নেই। কিন্তু বউরে একটা টোকা দিলেই তো পরের দিন আমি থাকবো জেলে। আল্লাহ, এ কি অবিচার অনাচার! সাব্বির উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল, তা যাই হোক, 2 দিন পর যে অর্ধেক স্পেশাল একটা দিন, তোদের কি মনে আছে? নেহা বলে উঠল, কিসের আবার স্পেশাল দিন? তোমাদের কারো জন্ম হয়েছিল নাকি? আমার আবার ভাই এসব কিছু মনে থাকে না, আগে ভাগেই বলে রাখছি, শুভ জন্মদিন। রাত 12টায় ঘুম রেখে উইশ করার কোনো মানেই হয় না। সাব্বির বলতেই যাবে, জেরিন থামিয়ে দিয়ে বলে, আরে এর কথা কেন শুনছিস তুই? যা তো গিয়ে পড়তে বসো। তোরা দুইজন কি অ্যাডমিশন দিবি না নাকি? পড়াশোনা চাঙে তুলে ঘুরে বেড়াস কেন টি টি করে? সাব্বির বলল, আমিও সহমত, যা তো গিয়ে পড়, শুধু একা একা আমরা তিনজন কেন পড়াশোনা করে মরব? নেহা, বৃষ্টি মুখ লটকিয়ে বসে থাকে, পড়তেই হবে। নিখিল সদর দরজা দিয়ে ঢুকতে ঢুকতে বলল, হ্যাঁ পড়তেই হবে, অনেক হয়েছে ঘোরাঘুরি, এবার থেকে শুধু পড়াশোনা। সাব্বির, জেরিন পাবলিকে পড়ে তোদের দুইজনকেও চান্স পেতে হবে। এই জেরিন, সাব্বির বদ দুইটাকে পড়াবি আজ থেকে। আবার আড্ডা দিতে যেন না দেখি। সাব্বির বলে উঠল, আমি তো পাশ করতে পারি না, আমারে শিক্ষক বানাইলে এরা দুইটায় ফেল নিশ্চিত। নিখিল সরু চোখে তাকালো, সাব্বির এত ভালো স্টুডেন্ট, কিন্তু সব সময় নিজের বদনাম করে বেড়ানোটা যেন এবার ছেলেটার রোগ হয়ে দাঁড়িয়েছে। ছোট থেকে আন্টিদের তোপের মুখে পড়ার ভয়ে গুটিয়ে থাকতো, আর বলতো 33 পেয়ে কোনো রকম পাশ করি আন্টি। নিখিল রামধমক দিয়ে বলল, চুপ। আমাকে জানাতে হবে না কে ফেইল করে আর কে করে না। যা বলেছি করবি। সবগুলোতে মুখ ফুলিয়ে গিয়ে বসল পড়ায়। যতই দুষ্টুমি হাসি আড্ডায় মজে থাকুক, পড়ার সময় কোনো ফাঁকি দেয় না তারা। ছেলেমেয়েদের পড়তে দেখে একটু পর পর কিছু না কিছু খাবার পানীয় নিয়েই যাচ্ছেন 3 গৃহিণী। সেতারা বেগম সোফায় বসে পুরনো আমলের এক সিনেমা দেখতে ব্যস্ত। 2 দিন কাটল রোজকার নিয়মে। পড়া শেষে নেহার চোখ এবার ঘুমে ঢুলু ঢুলু। বৃষ্টি বিরক্তিতে বারবার ফোন কেটে দিচ্ছে মিহিরের। মিহিরও যেন নাছোড়বান্দা, কল দিচ্ছে তো দিচ্ছেই। নেহা বলে উঠল, যা তো ভাই, তুই গিয়ে কথা বল একটু, হাত ধরেছে তাও তো ভাইয়া ধরেনি। মিটমাট করে না শোনা। আমি গেলাম ঘুমাতে। 2 দিন ধরে তোর ভাইয়ের সাথে 1 মিনিট কথা বলার সুযোগও হচ্ছে না, আজও মনে হয় হবে না, ঘুম পাচ্ছে আমার। বৃষ্টি ফোন কানে তুলে বলে উঠল, না না নেহা, তুই ঘুমালে কি করে হবে? নেহা ভ্রুকুটি নিভু নিভু চোখে তাকালো। বৃষ্টি আবার বলে উঠল, না মানে মাত্রও রাত 9টা বাজে, তার উপর ভাইয়া বলল তোকে নিয়ে নাকি ডিনারে যাবে। নেহা বিরক্তি নিয়ে বলল, সকালের খাবার, দুপুরের খাবার রেখে রাতেরটা কেন খেতে হবে ভাই? আমি গেলাম ঘুমাতে। মিহির বৃষ্টিকে বলে উঠল, কি হয়েছে আবার? বৃষ্টি তপ্তশ্বাস ছেড়ে বলল, কি আর হবে, আজ নেহা আর ভাইয়ার বিয়ের 6 মাস পূর্ণ হলো, কিন্তু মেয়েটা ভুলে বসে আছে। ভাইয়া ওটাকে সারপ্রাইজ দিবে আর মেয়ে নাকি ঘুমাবে। এত রাগ আমার উপর টানা 2 দিন ধরে ইগনোর করছো। তোমাকে ছাড়া আমি ভালো নেই তো বৃষ্টি? কেন বুঝো না তুমি? ওহ, এসব বলবে না একদম। ওই মেয়েটা হাত ধরলো সময় কোথায় ছিল এত প্রেম? হাত ধরার অধিকার তো শুধু তোমাকে দিয়েছি স্বেচ্ছায়, আমৃত্যু সে অধিকার কেউ নিতে পারবে না, কথা দিলাম। মিস ইউ মিহির। ছাদে আসবে এক্ষুনি? না, শুনতে চাই না আমি। বৃষ্টি হেসে বলল, আসব না। ওকে ফাইন, আমি আসছি, পরে উল্টো পাল্টা কিছু হলে তুমি সামলাবে, আমাকে দোষ দিতে পারবে না।
বৃষ্টি সিঁড়ির শেষ মাথায় দাঁড়িয়ে বলল, সাহস কত, পারলে আসো। কিছু একটা ধাপ করে পড়ার শব্দ হওয়ায় ভয় পেয়ে যায় বৃষ্টি কাপা কণ্ঠে জিজ্ঞেস করে, মিহির তুমি ঠিক আছো? মিহির। বৃষ্টি তারা ভরা আকাশের নিচে ফাঁকা ছাদটায় মিহিরকে খুঁজতে ব্যস্ত, ঠিক তখনই কিছু একটা বৃষ্টিকে ঝাপটে জড়িয়ে ধরে, মিশিয়ে নেয় একদম নিজের বুকের মাঝে। বৃষ্টি শ্বাস যেন আটকে আটকে আসছে, এতটা কাছে মিহির কখনো আসেনি, হাত ব্যতীত কখনো ছুঁয়েও দেখেনি, তবে কেন আজ এত উতলা হচ্ছে ছেলেটা। মিহিরের পিঠে এক হাত রেখে বৃষ্টি জিজ্ঞেস করে, মিহির তুমি ঠিক আছো? না, কিচ্ছু ঠিক নেই, তুমি ছাড়া কিভাবে ঠিক থাকবো আমি। সপ্তাহ খানেক পর আসলা, কতদিন তোমায় দেখি না, আবার রাগ করে 2 দিন কথা বলা বন্ধ করে দিলে। জানো তুমি, দম বন্ধ হয়ে যাচ্ছিল আমার। কেন এত দূরত্ব বাড়াও মেঘকন্যা? ভালোবাসি তো মেঘবালিকা, কেন বুঝো না? বৃষ্টির চোখ ছলছল করে উঠল, মানুষটা তাকে এত কেন ভালোবাসে। তাই তো বারবার আহ্লাদি হয় বৃষ্টি, দূরত্ব বাড়ায়, অভিমান করে, মুখ ফুলিয়ে রাখে। বৃষ্টি তো জানে এই একটা মানুষ তার কাছে সব ছেড়ে ছুড়ে এসে তার রাগ ভাঙাবে, আদরে যত্নে আগলে নিবে, ভালোবাসায় মুড়িয়ে রাখবে। বৃষ্টি মিহিরকে সরিয়ে দিয়ে মুখ ঘুরিয়ে তাকায়। মিহির বুঝল না এখনো কি রাগ কমেনি নাকি। বৃষ্টি বলে উঠল, ভালোবাসি মিহির। মিহির আবার জড়িয়ে ধরতে আসলেই চোখ পাকিয়ে তাকায় বৃষ্টি। একদম কাছে আসবে না। আগে বিয়ে করো, পরে আসবে, লিমিট ক্রস করবে না, না হয় তোমার মাথা ফাটাবো আমি। মিহির বৃষ্টির হাত দুটি খপ করে ধরে বলল, তাই আমি সীমা অতিক্রম করি? আর তুমি কি করো? হ্যাঁ। বৃষ্টি বলে উঠল, দেখো মিহির, একদম দুষ্টুমি করবা না, হাত ছাড়ো, যাও এখান থেকে, কেউ দেখে ফেলবে। দেখুক, আমি এই আকাশ, বাতাস, মাটি, পৃথিবীর প্রতিটি দেখা অদেখা বস্তুকে আজ বলতে চাই, তুমি শুধু আমার, শুধুই আমার মেঘবালিকা। তীব্র অন্ধকারেও নিখিলদের বাড়ির ছাদের উপরের কপোতক্পতিকে দেখে একজন নীরবে চোখের জল ফেলল। সে ঠিক নিজের প্রিয় মানুষটিকে চিনে ফেলল। এতটা কাছে এসেও সে থেকে যাবে অধরা। ভালোবাসায় কেউ না কেউ তো হারবেই, এটাই নিয়ম। একজন জায়গা না ছেড়ে দিলে অন্যজন যে প্রাপ্য সম্মান পায় না। যে সম্মান পাবার সে শত বাধা বিপত্তি শেষ হলেও পাবে। অযথা ইচ্ছে পুষে লাভ কি? কিছু জিনিস দূর থেকেই সুন্দর। নেহাকে ঘুমাতে দিল না মানে দিলই না, মুখ বাংলার 5 করে খাবার খেতে বসেছে সে। শাহ আলম চৌধুরীকে বলেছে, বড় আব্বু বলে রাখছি তোমায়, তোমার এই ডাকাত মার্কা বাচ্চাগুলা যদি পরের বার আমার ঘুমে ব্যাঘাত ঘটায় তো এদের আমি পচা নালায় ফেলে দিব। শাহ আলম চৌধুরী হেসে বলল, মা এমন করে কেউ না খেলে অসুখ করবে না। আমার মা তো ভালো মা, এভাবে রাখতে নেই, আমি ওদের বকে দিব। নিখিল রক্ত শ্বাস ছাড়ল। সে জানতো এমনটা হবে যে মেয়ের নিজের জন্মদিন মনে থাকে না, সে আবার মনে রাখবে বিয়ে করার দিন। খাওয়া শেষ হতেই রুমে যাবে নেহা, নিখিলের সাথে কোথাও যাবে না সে। আজকে নিজের ঘরে দরজা আটকে থাকবে, দেখবে কে এসে নিতে পারে। কিন্তু কি আর করার, বৃষ্টি, জেরিন দাঁত কেলিয়ে হাজির, এক প্রকার টেনে নিয়ে গেল নিজেদের সাথে। একটা লাল রঙা সিল্কের শাড়ি। নেহা দেখেই ভ্রু কুঁচকালো, মুখ ফুলিয়ে বলল, এটা কোনো কথা? এমন একটা ফিনফিনে পাতলা শাড়ি পরে আমি বাহিরে যাব? তোমাদের মাথা গেছে? নিখিল ভাই আমাকে আস্ত চিবিয়ে খাবে যখন দেখবে শরীরের বিভিন্ন অংশ উন্মুক্ত, আর সারা জীবনের জন্য আমার শাড়ি পরা বন্ধ হবে। জেরিন বলে উঠল, উফ, চুপ থাক তো, কিছু বলবে না। সাজাতে দেয়। নেহা বিরক্তি নিয়ে বসে রইল। রাতে 10টার পর কোন মানুষ ডেটে যায়? নেহাকে ঠেলে ঠুলে নিখিলের রুমের কাছে দিয়ে গেল দুজন। বৃষ্টি টিপ্পনি কেটে বলল, যা যা, আজকে এমনিতেও ভাইয়া তোকে নিজের ডিনার বানাবে। নেহা বোকার মতো কিছুক্ষণ তাকিয়ে রইল। রুমে দরজায় হাত দিতেই হাতে জোরে একটা টান পড়ল। নেহা টাল সামলাতে না পেরে গিয়ে পড়ল একটা শক্তপোক্ত পুরুষালী বুকে। নিখিলের অধৈর্য কণ্ঠ, এত সময় লাগে আসতে? 2 দিন ধরে তুই আমাকে পাত্তা দিচ্ছিস না, আজ এর শোধ তুলব আমি।
নেহা নিখিলকে ছাড়িয়ে দাঁড়ালো। অন্ধকার রুম। নেহা দুগদম পেছাতেই মৃদু আলোয় আলোকিত হতে থাকলো ঘরটি। ছোট ছোট প্রদীপ ঝালানো হয়েছে, মোমবাতি দিয়ে সাজানো পুরোটা রুম। নেহা হা হয়ে তাকিয়ে রইল। নিখিল এগিয়ে এসে নেহার মাথায় ঘোমটা টেনে দিয়ে বলল, বিবাহিত জীবনের 6 মাস আজ পূর্ণ হলো আপনার মিসেস চৌধুরী। অনেক অনেক শুভকামনা বৌজান। আমার মতো একটা কাঠখোট্টা, রাগী, অশান্ত বেসামাল স্বামীকে সামলানোর জন্য দোয়া করি মৃত্যু আগ পর্যন্ত তুমি আমাকে সামলে যাও, এভাবেই নীরবে নিভৃতে যত্ন করে ভালোবেসে আগলে রাখো। তুমি ছাড়া আমি শূন্য, তোমাতেই আমি পূর্ণ জান। বলো এভাবে কি আগলে রাখবে বাকিটা জীবন? নেহার মন খুশিতে ভরে উঠল মুহূর্তে। সে তো ভুলেই গেছিল সবকিছু উল্টো। মানুষটা অভিমান না করে, কোনো প্রকার অভিযোগ ছাড়া তাকে এত বড় একটা সারপ্রাইজ দিয়ে দিল। নেহা কাপা কণ্ঠে বলে উঠল, আগলে রাখবো নিখিল। নিখিল নেহার কপালে অধর ছোঁয়ালো, জড়িয়ে নিল অতি আদরে। নেহা নিখিলের বুকের উষ্ণতায় নিজেকে মিশিয়ে নিল অনেকটা গভীরভাবে। নিখিল একটু পর মুখ অন্য দিক ফিরিয়ে নিয়ে বলল, নেহা তোর উপর আমি রাগ করেছি। বিয়ের 6 মাস হয়ে গেল এখনো বাসরটা করা হলো না। নেহা চেঁচিয়ে বলে উঠল, অসভ্য লোক, এখনো বাসর করা বাকি আছে। কতবার বাসর করে মানুষ? নিখিল মুখে হাসি ঝুলিয়ে বলে, রোজ। নেহা কোমরে দুহাত রেখে বলে, কি আবার বলেন তো? নিখিল পিছিয়ে যেতে যেতে বলল, এমন করছিস কেন নেহা? বউকে আদর করা কি দোষের নাকি? বউকে আদর করলে, ভালোবাসলে আল্লাহ খুশি হয়। নেহা একটা বালিশ হাতে তুলে নিয়ে বলে, তাই না? আসেন আদর করাচ্ছি আপনাকে। বদলোক, আমার ঘুমের 12টা বাজিয়ে আপনি এসব বলেন? তুই জানি আমার দুরাতে ঘুম হারাম করেছিস তার বেলা। নেহা পা হড়কে হঠাৎ পড়ে যায়। নিখিল এসে নেহার কোমর জড়িয়ে ধরে। নিখিলের শীতল হাতের স্পর্শ পেয়ে কেঁপে কেঁপে উঠে নেহা। নিখিল কানের কাছে মুখ নিয়ে বলে, এখনো কাপা কাপিটাই বন্ধ হয়নি তোর? উফ নেহা, তোকে তো আমি। নেহা নিখিলের ঠোঁটে হাত দিয়ে থামিয়ে দিয়ে বলে, চুপ। যখন দেখো অসভ্য কথা শুরু। নিখিল নেহার বাড়িয়ে দেওয়া হাতে টুপ করে চুমু খায়। জান, তুই কি আমাকে একবারও নিজ থেকে আপন করে নিবি না? একটুও ভালোবাসবি না আমায়? আনরোমান্টিক কেন তুই এত? শুধু আদর নিতে পারিস, দিতে তো পারিস না, কিপ্টুস মহিলা। নেহা তেতে উঠে বলে, আমি কিপ্টুস আনরোমান্টিক? নিখিল উপর নিচ মাথা নাড়ল। নেহা নাকের ডগায় রাগ নিয়ে বলল, তাই না? এখনই মজা বুঝাচ্ছি আপনাকে। নেহা নিখিলের দু গালে হাত রেখে পর পর অসংখ্য চুমুতে ভরিয়ে দিল নিখিলের মুখ। নিখিলের ঠোঁট জুড়ে প্রশান্তির হাসি। আজকে তো এই মেয়ের লুকিয়ে রাখা ভালোবাসা নিখিল যেভাবেই হোক বের করে আনবে। একটা মাত্ররও বউ তার এক ফোঁটাও ছাড় দিবে না। সবটুকু ভালোবাসা শুধু নিখিলের, এবং তার পুরোটাই চাই। নেহাকে তা দিতেই হবে। নেহা নিখিলের ঠোঁটের কাছে এসে থেমে গেল। তা দেখে নিখিল ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করল, কি দৌড় এতটুকুই? নেহা রেগে যাচ্ছে দেখে নিখিল ঠোঁট কামড়ে হাসল। বোকাটাকে রাগানো কত সহজ। নেহা রাগে ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, চোখ বন্ধ করুন। না, যা করার সরাসরি করবি, কোনো লুকোচুরি আজকে আমি মানব না, প্রশ্রয়ও দিব না। আমার ভাগের ভালোবাসা আমার চাই। নেহা, দিবি মানে দিবি তুই। নেহা এলোমেলো দৃষ্টি ফেলল, তারপরও নিখিল তার কথায় অনড়। নিখিল নেহা দুগালে হাত রাখল। মধ্যকার দূরত্ব খুবই নগণ্য। নেহার চোখের পাতা বার বার পড়ছে। লজ্জায় লাল হয়ে উঠেছে বদন। লাজুক বউকে দেখে মুচকি হাসল নিখিল। নিখিলের তো মন চায় সারাদিন চোখের সামনে বসিয়ে দেখতে। মেয়েটা তার মাথা নষ্ট করে দিতে এত উতলা। নিখিলের অধৈর্য কণ্ঠ, জান, আমি কি ভুল কিছু চেয়ে ফেলেছি বল? তুই দিতে না চাইলে জোর করব না। নিখিল মন খারাপ করার ভান ধরল। বোকা নেহা বুঝতেই পারল না প্রাণপুরুষের ছলচাতুরি। ছেলেটা যে প্রেয়সীর ভালোবাসা পাওয়ার জন্য এসব করছে, ঘুণাক্ষরে ও টের পেল না। নিখিল দূরে সরে যেতেই নেহা নিখিলের হাত চেপে ধরে। নিখিলের ঠোঁট জুড়ে বিস্তর হাসি।
নেহা নিখিলের চোখের দিক চোখ রাখল, দু পা উঁচু করে নিখিলের কপালে গভীরভাবে ঠোঁট ছোঁয়ালো। কাপা কণ্ঠে বলল, ভালোবাসি নিখিল। নিজের থেকেও বেশি ভালোবাসি। শুধু আপনাকেই ভালোবাসি। আপনি আছেন দেখেই আমি এখনো এত শান্তিতে ভাসি রোজ। আপনি ভালোবাসেন দেখেই আমি আজ পূর্ণ। আপনার সম্পূর্ণ হতে পেরে আজ আমি একজন পরিপূর্ণ নারী নিখিল। আপনার ভালোবাসা পাওয়া আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি নিখিল। আপনাতেই তো আমি নিজেকে খুঁজে পাই। কি করে ভাবেন আপনার থেকে দূরে গিয়ে ভালো থাকব? আপনি আগলে রাখেন দেখেই তো আমি এতটা আহ্লাদ করি। আপনি ছাড়া আমাকে আর কেউ সহ্য করতেই পারবে না নিখিল। আপনি আদরে রাখেন তাই আমি ভালো থাকি নিখিল। আপনার বুক আমার সবচেয়ে নিরাপদ জায়গা। এই পুরোটাই আপনি শুধু আমার নিখিল। বিশ্বাস করুন ভীষণ রকম ভালোবাসি আপনাকে। নিখিল নেহাকে জড়িয়ে ধরে শক্ত করে। তুই না বললেও আমি বিশ্বাস করি জান তুই আমাকে ভালোবাসিস। আমি শুধু তোর নিজেকে সঁপে দিলাম তোর কাছে। যেভাবে তুই আমাতে বিলীন হতে চাস ঠিক তেমনি আমিও নিজেকে খুঁজে পাই তোর মায়। তোর হাসিতে, তোর চোখের তারায়, তোর ভালোবাসায়। আমি বারবার দিক ভুলে হারিয়ে যেতে চাই শুধু তুমি নামক দিগন্তে। আমি বারবার ডুবতে চাই তুমি নামক অতল সমুদ্রে। আমি মিশে যেতে চাই তোমার অস্তিত্বে। অনুম। নিখিল আর কিছু বলার আগেই নেহা নিখিলের অধরের মিলিয়ে দিল নিজের কম্পমান অধর। বেশ কিছুক্ষণ পর নিখিল নেহাকে পেছনে থেকে জড়িয়ে ধরে বলে, পরের বার থেকে এরকম ভাবেই সম্মতি চাই আমি জান। এবার আমি প্রেম জোয়ারে ভাসবো জান, একদম বিরক্তি করবি না। এই শোন না নেহা। আজ আমি নক্ষত্রের রাত উপহার চাই কিন্তু। দেখ বাহিরে আকাশে ছড়িয়েছে জলজলে নক্ষত্র। তারারাও চায় তুই আমাকে নক্ষত্রের রাত উপহার দিস পুরোই স্পেশাল ওয়েতে। দিবি তো? নেহা বরাবরের মতোই মুগ্ধতা নিয়ে হাসল। বলে উঠল, দিব। আরও একটি রাত কাটল ভালোবাসায় মুড়ানো। প্রকৃতিরা থমকে গেল ওদের ভালোবাসায়। লজ্জায় মুখ লুকালো চাঁদ তিমির রঙা অম্বরে। যেভাবে নিখিলের ব্যক্তিগত চাঁদ মুখ লুকালো নিখিলের প্রশস্ত বুকে। ভাইজান আপনি না করবেন না আমার মিহিরের জন্য তিথির চেয়ে আর ভালো মেয়ে কোথায় পাবো বলেন? আমি চাই এই 4 হাত এক করে দিতে। আপত্তি করবেন না প্লিজ। তিথির মনটা অন্য দিন হলে খুশিতে ভরে উঠত। তার ভালোবাসার মানুষটি তার হবে এই খুশিতে, কিন্তু আজ সে পারছে না খুশি হতে। যেখানে মানুষটা সম্পূর্ণ অন্য কারোর সেখানে সে কিভাবে স্বার্থপরের মতো ভালোবাসার কথা প্রকাশ করবে? ভালোবাসার অপমান করতে চায় না সে, আর না চায় কারো সুন্দর মার্ধতায় ঘেরা ভালোবাসার মাঝে দেয়াল হতে। মিহিরের মায়ের কথায় মিহিরের ফুফা খুশিতে আত্মহারা হলেন। কি চায় এই ভাগ্য? কেন এত পরীক্ষায় ফেলে হাসি খুশি হৃদয়কে কেন সে বিষণ্ণতা? সকাল সকাল হাতে মিষ্টির বাটি নিয়ে শেফালি বেগম শাড়ির আঁচল টেনে সদর দরজায় আসতেই পেছনে থেকে একজন ডেকে বলল, কোথায় যাচ্ছ মামি? তিশার ডাক শুনে চকচকে হয়ে উঠল শেফালি বেগমের চোখ মুখ। খুশিতে গদগদ হয়ে বললেন, তুইও চলো না, পাশের বাড়িতে যাচ্ছি, মিহিরের বন্ধু নিখিলদের বাড়ি। তিশার মনটা হঠাৎ করেই খারাপ হয়ে গেল, তবুও ওই মেয়েটাকে দেখার এক অদম্য ইচ্ছে মনে জেগেছে। তাই সে মাথা নেড়ে সায় দিল। হাতা গোটাতে গোটাতে সিঁড়ি বেয়ে নামছে মিহির। মাকে এত খুশি দেখে জিজ্ঞেস করল, তুমি এত সকাল সকাল কোথায় যাচ্ছ মা? এত খুশি দেখাচ্ছে যে। শেফালি বেগম হেসে বলে উঠল, তোর বিয়ের কথা বলতে যাচ্ছি। মিহির অবাক নেত্রে তাকালো, তার মা কি করে জানল তার আর বৃষ্টির সম্পর্কের কথা? শেফালি বেগম হেসে বলল, কি মনে করেছিস কিছুই জানব না? মিহির অবাক হয়ে বলে, সত্যি তুমি জানতে মা? শেফালি তিশার দিকে তাকিয়ে বলে, আমার কি চোখ নেই নাকি? এই তিশা চল তো আমরা যাই। মিহির যেন বিশ্বাসই করতে পারছে না তার আর বৃষ্টির বিয়ের কথা বলতে তার মা যাচ্ছে। কি হবে তা দেখার জন্য নিজেও পেছনে যাবে ভাবছে। সকালের খাবার শেষে বসার ঘরে বসে সবাই আড্ডা দিচ্ছে। সপ্তাহ শেষে আজ আবার শুক্রবার। সদর দরজা বেদ করে ভিতরে আসলেন শেফালি ও তিশা।
তিশাকে দেখেই বৃষ্টি আর নেহা চোখ ছোট ছোট করে তাকালো। জেরিন, সাব্বির, রৌফও উপস্থিত। শেফালি বেগমকে দেখেই হামিদা বেগম বললেন, আরে ভাবি কেমন আছেন? কতদিন পর আসলেন? আমাদের তো ভুলেই গেছেন। শেফালি বেগম হাতে থাকা সিরামিকের বাটিটা এগিয়ে দিয়ে বলল, ভাবি একটা খুশির খবর আছে, তাই আপনাদের জানাতে আসলাম। হামিদা, সাহারা, তাহমিদা বেগম মুখ চাওয়াচাওয়ি করলেন। শেফালি বেগমের কথায় যেন একটা বর্ষর বিস্ফোরণ হলো বসার ঘরে। ভাবি আমাদের মিহিরের তো বিয়ে ঠিক করেছি আমার ননদের মেয়ের সাথে। এই তো আমাদের তিশা আমার মিহিরের হবু বউ। হামিদা বেগম কাউকে কিছু বুঝতে না দিলেও নিজের মেয়ের দিকে তাকালেন। কথাটা শোনা মুহূর্তেই বৃষ্টির মুখটা রক্তশূন্য ফ্যাকাশে হয়ে গেছে। হামিদা বেগমের হৃদয়ে মোচড় দিয়ে উঠল, ছোটরা মনে করে বড়দের থেকে সব কিছু আড়াল করা যায়, তবে তা তো ঠিক না। বড়রা জেনেও না জানার মতো থাকে যাতে ছোটরা লজ্জায় না পড়ে, বাবা মায়ের চোখে চোখ রেখে কথা বলতে যেন ইতস্তত বোধ না করে। হামিদা বেগম অসহায়ের মতো তাকালেন, মেয়েটার হৃদয়টা যে ভেঙে গেছে বুঝতে সময় লাগলো না তার। এই কষ্ট এবার কিভাবে একা সামলে উঠবে মেয়েটা? তিশা নামক মেয়েটার দিক এক দৃষ্টিতে তাকিয়ে আছে বৃষ্টি, বাকহারা হয়ে পড়েছে সে। তিশা মেয়েটা কত সুন্দর, দুধে আলতা গায়ের রং। আর বৃষ্টি উজ্জ্বল শ্যামলা বর্ণের, তার জন্যই কি মিহিরের সাথে তাকে মানাবে না? শেফালি বেগম কেন মিহিরের সাথে তাকে একবার ভাবলেন না? বিভিন্ন তিক্ত চিন্তা এসে ভর করল বৃষ্টি ছোট্ট মস্তিষ্কে। নেহা, জেরিন, সাব্বির যেন এখনো এই কথার ঘোর থেকেই বের হতে পারেনি। হঠাৎ করেই সেখানে আসলো মিহির। তাহমিদা বেগম মিহিরকে দেখেই আলতো হেসে জিজ্ঞেস করল, কি মিহির ভাবি যা বলছে তা কি সত্যি? মিহির মুচকি হেসে সম্মতি জানাতেই বৃষ্টির পৃথিবীটা যেন দুমড়ে মুচড়ে ভেঙে পড়ল। চোখ দুটি ঝাপসা হয়ে উঠল। বৃষ্টি টলমল পায়ে উঠে দাঁড়ালো, করুণ চোখে তাকালো একবার মিহিরের দিকে। তিশা বুঝে উঠল না মিহির কেন বলল সব সত্যি। তবে কি সে এই বিয়েতে রাজি? তবে ওই মেয়েটা? বৃষ্টিকে এলোমেলো পায়ে চলে যেতে দেখে তিশা বুঝল এটাই হয়তো সে মেয়ে যার সাথে মিহিরকে দেখেছিল। বৃষ্টিকে উঠতে দেখে নেহা, জেরিন, সাব্বির তার পেছনে ছুটল। মেয়েটার মনে কি ঝড় চলছে এখন? মিহির বুঝল না বৃষ্টি কেন চলে গেল। মেয়েটা কি লজ্জা পেয়েছে? তাহমিদা বেগম হামিদা বেগমের দিক তাকালো, চোখে চোখে কি কথা হলো কে জানে। হয়তো দুজনের মনের অভিব্যক্তি একই। হামিদা বেগম মিহিরের উপর প্রচুর ক্ষেপলেন, যদি অন্য কাউকে বিয়ে করার হতো তাহলে তার মেয়ের সাথে কেন এত অভিনয় করল। সৌজন্যতার সহিত হাসল তাহমিদা। সাহারা বলে উঠল, হ্যাঁ তিশা তো ভীষণ মিষ্টি মেয়ে। তা মা তুমি কোন ক্লাসে পড়ছো? আন্টি ইন্টার সেকেন্ড ইয়ার। মিহির দ্রুত পায়ে হেঁটে গেল উপরে। বৃষ্টি এবার নেহাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠল। মেয়েটা অনেক বুঝদার, নিজেকে সহ বাকিদেরও সামলানোর অদৃশ্য এক ক্ষমতা আছে, কিন্তু আজ মনের কাছে কিভাবে হেরে গেল মেয়েটা। নিজের কঠিন খোলস ছেড়ে বেরিয়ে এসেছে। জেরিন এগিয়ে আসলো। সাব্বির এখনো থমেরে বসে রইল। মিহির ভাই এটা কিভাবে করতে পারল? এত এত ভালোবাসা কি ফিকে পড়ে গেল? বৃষ্টির জন্য কষ্ট হচ্ছে তার। মেয়েটা নিজের সবটুকু দিয়ে ভালোবাসে মিহিরকে। আর মিহির? জেরিন বৃষ্টির মাথায় হাত রাখল। বৃষ্টি কাঁদতে কাঁদতে বলল, আপু মিহির কেন আমার সাথে এমনটা করল? কেন ধোঁকা দিল আমাকে? নেহা বলে উঠল, মিহির ভাই নিজের মুখে তো কিছু বলেনি, ভাইয়ার সাথে আগে কথা বলা উচিত তোর। সাব্বির বলে উঠল, বলার আর কি বাকি রেখেছে মিহির ভাইয়া? ছোট মা যখন জিজ্ঞেস করল তখন কি সুন্দর হেসে হেসে সম্মতি দিল। মনে তো হচ্ছিল এই সিদ্ধান্তে ভাইয়া সবচেয়ে বেশি খুশি। ভাইয়ার সাথে একটা বোঝাপড়া তো আছেই, কেন আমার বোনের সাথে এমন করলো এর জবাব তাকে দিতেই হবে। নেহা বৃষ্টিকে জড়িয়ে ধরে বসে আছে। বৃষ্টির ঘরের দিকে যাওয়ার আগেই নিখিল এসে মিহিরের হাত চেপে ধরল, টেনে নিয়ে গেল নিজের সাথে। নিখিলের চোখ মুখ শক্ত হয়ে আছে, চোখ দুটি লাল।
মিহির বলে উঠল, কি করছিস ভাই, এভাবে টানছিস কেন? ওদের সাথে দেখা করে আসতাম আগে। নিখিলের কঠিন শান্ত কণ্ঠ, আমার বোনের সাথে কেন এমন করলি মিহির? তুই আমার বন্ধু, তাই তোকে আমি বেশি বিশ্বাস করতাম, এভাবে কেন আমার বিশ্বাস ভাঙলি তুই? আমার কোমল হৃদয়ের বোনের মনটা এভাবে না ভাঙলেও পারতি। যদি অন্য কাউকে বিয়ে করার ইচ্ছেই থাকতো তবে আমার বোনের সাথে এতদিন ভালোবাসার নাটক কেন করলি? তোকে এত বড় অধিকার কে দিয়েছে বল আমাকে? মিহির চোখ বড় বড় করে তাকালো, কি বলছিস এসব নিখিল? আমি কাকে বিয়ে করছি আবার? বুঝেও না বুঝার ভান ধরবি না মিহির। তখন তো নিজেই বললি আন্টি যা বলেছে তার সবই সত্যি। তোর অনুমতি না নিয়ে নিশ্চয়ই তোর আর তিশার বিয়ে ঠিক করেনি আন্টি। এখন বলবি না এসবের কিছুই জানিস না তুই? আমার সাথে তিশার বিয়ে? বিশ্বাস কর নিখিল, এ কথা তো আমি এখন জানলাম। মা এখানে তো আমার আর বৃষ্টির বিয়ের কথা বলতে এসেছিল, তাই তো আমি সম্মতি দিয়েছি। তুই কিছুই জানতি না? আন্টি এসে বলল তোর আর তিশার বিয়ে ঠিক করেছেন তিনি। তোদের বাড়িতেই তো কথা হলো, আর তোর বিয়ে তুই বলছিস তুই জানিস না? মিহির নিজের চুল টেনে ধরে বসে পড়ল। মা এসব কখন করলো? সত্যি আমাকে কিছু জানায়নি ভাই। তাহলে এরকম একটা কথা কোনো দিন উঠতই না। তুই নিজেরও জানিস আমি বৃষ্টিকে কতটা ভালোবাসি, ওকে ছাড়া আমার বউ অন্য কেউ। এ কথা তো আমি নিজেই মানতে পারছি না। সর, আমাকে এখনই বৃষ্টির সাথে কথা বলতে হবে। নিখিল থামিয়ে দিয়ে বলল, না তুই আমার বোনের আশেপাশেও যাবি না। মিহির রেগে গিয়ে বলল, তোর থেকে পারমিশন নিব নাকি এখন আমি? বৃষ্টির সাথে কথা বলবো আমি, বিয়েও করব, পারলে তুই আটকে দেখা। মিহির দরজা খুলে বের হয়ে যেতেই নিখিল মুচকি হাসল। এবার একটু বুঝুক শালা কেমন লাগে, কিন্তু বৃষ্টির জন্য কষ্ট হচ্ছে, বোনটা সত্যি অনেক নরম প্রকৃতির। দরজা ঠেলে হুড়মুড়িয়ে রুমে ঢুকল মিহির। তাকে দেখে হকচকিয়ে গেলে রুমের সবাই। মিহিরের ফর্সা চোখ মুখ লাল হয়ে উঠেছে, ইতিমধ্যে শান্তশিষ্ট ছেলেটিকে এত রাগতে আগে দেখেনি সাব্বির। তারপরও পথ আগলে দাঁড়িয়ে পড়ে সামনে। তুমি এখানে কেন এসেছো মিহির ভাই? নিজের বিয়ের দাওয়াত দিতে? মিহির চোখ বন্ধ করে শ্বাস টানে সাব্বিরকে বলে, সামনে থেকে সর সাব্বির। আমি বৃষ্টির সাথে কথা বলতে এসেছি। বৃষ্টি রেগে গিয়ে বলল, আপনার সাথে আমি কোনো কথা বলতে চাই না মিহির ভাইয়া। চলে যান এখান থেকে। মিহির চেঁচিয়ে বলে উঠল, তোরা সবাই রুম থেকে বের হওয়ার সাথে আমার কথা আছে। নেহা বৃষ্টির কানের কাছে বলল, কথা বল, অযথা ভুল বুঝিস না, আমরা বাহিরে যাচ্ছি। সাব্বির, জেরিন, নেহা রুম থেকে বের হতেই মিহির ধাম করে দরজা আটকে দিল। বৃষ্টি শব্দে কিছুটা কেঁপে উঠল। মিহির বৃষ্টির কাছে গিয়ে দাঁড়ালো, বৃষ্টির নত মুখশ্রী দুহাতে উঁচু করল। মিহির শান্ত কণ্ঠে ডাকল, বৃষ্টি তাকাও আমার দিকে। বৃষ্টি টলমল চোখে তাকল। বৃষ্টির ফোলা চোখ দেখে বুকের ভিতরটা কেঁপে উঠল মিহিরের। মিহির বৃষ্টির চোখের পানি মুছে দিয়ে বলল, কি মনে করেছ আমি তোমাকে এত সহজে ছেড়ে দিব? এক চড় লাগাইনি এখনো কানের নিচে, এটাই তোমার ভাগ্য। আমাকে অবিশ্বাস করার সাহস হয় কি করে তোমার? কেন বিশ্বাস করব আমি আপনাকে? আপনি নিজেই তো বললেন আপনি সব কিছুতে রাজি। তবে কেন এসেছেন এখানে? আমি ভেবেছিলাম মা আমার আর তোমার বিয়ের কথা বলতে আসবে। আমি জানতামই না তিশার সাথে বিয়ের কথা ভাবেছে মা। আপনার মা যেহেতু আপনার বিয়ে ঠিক করেছে বুঝে শুনেই করেছে। আপনি এখন এখান থেকে যান। বৃষ্টি দুগদম পিছিয়ে গেল। মিহির সরু দৃষ্টি রাখল বৃষ্টি উপর। বৃষ্টি, মুখ ফিরিয়ে নিচ্ছ? যা খুশি করো, জোর করে হলেও তোমাকেই বিয়ে করব আমি, দরকার পড়লে তুলে নিয়ে যাব। বৃষ্টি মুখ বাঁকিয়ে বলল, সামনে থেকে যেতে বলেছি আমি আপনাকে। মিহিরের যেন এখন রাগ লাগল, নিজের মায়ের প্রতিও রাগ লাগছে, তাকে কিছু জিজ্ঞেস না করে সোজা অন্যের বাড়িতে চলে এসেছে খবর দিতে। মিহির রাগে বলে উঠল, বৃষ্টি আমাকে রাগাবি না বলে দিলাম। পরিণাম ভালো হবে না। কি করবেন আপনি?
যান গিয়ে করেন যাকে খুশি বিয়ে, আমি কি আপনাকে বাধা দিয়েছি? আমাকে জ্বালাতে কেন এসেছেন? সারা জীবন তোকেই জ্বালাবো আমি। মিহির এসে বৃষ্টির বাহু চেপে ধরে। একটা সামান্য বিষয় নিয়ে এরকম রিয়েক্ট কেন করছো বৃষ্টি? বলছি তো বাড়ি গিয়ে মায়ের সাথে কথা বলবো আমি। আপনি অন্য কাউকে বিয়ে করে ফেলবেন, এই কথা শোনার পর আমার কেমন লেগেছিল সেই কথা একবারও ভেবেছেন আপনি? ভুলে হোক বা যেভাবেই হোক কতটা কষ্ট দিয়েছেন আপনি আমাকে। দম বন্ধ হয়ে আসছিল আমার মিহির। যান, আর আমার সামনে আসবেন না আপনি। আমার থেকে আপনার ওই তিশা বেশি সুন্দর, আপনাকে ওর সাথেই ভালো মানাবে। আমার মতো মেয়েকে বিয়ে করতে হবে না আপনার। বৃষ্টি ফুঁপিয়ে কেঁদে দিল। মিহির একটা ধমক দিয়ে বলল, একদম চুপ, একদম চুপ করে থাকবে তুমি। উল্টো পাল্টা কি বলে যাচ্ছ তখন থেকে? ভুল কি বলেছি? সবাই তো বলল আপনার পাশে তিশাকে বেশি মানাবে। মিহির রাগে দাঁতে দাঁত চেপে বলল, আরেকবার অন্য কারো সাথে আমার নাম জোড়ালে তোকে কাঁচা চিবিয়ে খাবো আমি বৃষ্টি। আমার তোকে লাগবে, বুঝতে পেরেছিস তুই? তোকে মানে তোকে। দুনিয়ার সবাই বিরোধিতা করলেও মানব না। তুই নিজে না করলেও না। মিহিরের মানে মিহিরেরই। আগে ভাবা উচিত ছিল এটা তোমার আমার একবার হয়ে গেল, আর ফিরে যাবার পথ নেই। ঘুরে ফিরে আমার কাছেই আবদ্ধ হতে হবে তোমায়। কারো কথায় কিছু যায় আসে না আমার। তুমি আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাববে না বৃষ্টি। কেন বুঝতে পারছো না? তোমাকে ছাড়া আমি নিঃস্ব হয়ে যাব। বৃষ্টি ফুঁপিয়ে উঠল, আবার মিহিরের চোখের দিক তাকিয়ে বলল, তুমি অন্য কারো হয়ে গেলে আমি বাঁচতে পারবো না মিহির। আমি তিলে তিলে নিঃশব্দে নিঃশেষ হয়ে যাব। প্লিজ আমার হয়ে থাকো মিহির। মিহির অগোছালো পায়ে এসে জড়িয়ে ধরল বৃষ্টিকে। কানের কাছে মুখ নিয়ে বলল, সরি, আবার লিমিট ক্রস করলাম। কিন্তু আমি নিরুপায়, হৃদয়ের দহন তুমি ছাড়া যে নিভে না মেঘবালিকা। কথা দিয়েছিলাম তো পাগলি মিহির, শুধু তার মেঘবালিকার, অন্য কারো তো মিহিরের প্রাণবিহীন দেহটাও হবে না। মিহিরের মন, প্রাণ, ধ্যান, জ্ঞান, বউ, জান, কলিজা সবকিছু শুধু বৃষ্টি, বুঝেছ তুমি? বৃষ্টি ঠোঁটে হাসি, চোখে জল। মিহিরের কথায় তার বিধ্বস্ত মন যেন এবার শান্ত হলো। মিহিরকে বৃষ্টিকে জড়িয়ে প্রশান্তির নিঃশ্বাস ফেলতে দেখল একজন খুব নিপুণ ভাবে। ব্যথায় হৃদয় অসাড় হয়ে পড়লেও মুখে তার এক চিলতে হাসি। সেও চায় ভালোবাসারা পূর্ণতা পাক, নিজেরটা না হোক অন্যেরটা হলেই বা তাতে ক্ষতি কি? তিশা চট করে দরজা ভেজিয়ে সরে পড়ল সেখান থেকে। সাব্বির, নেহা, জেরিন রুমের পাশেই দাঁড়িয়েছিল। তিশাকে চলে যেতেও দেখল কিন্তু কিছু বলল না তারা। তিনজন মিলে এসে দরজা ঠেলে ভিতরে ঢুকল। বৃষ্টি একপাশে বসে আছে, আগের মতো আর বিষণ্ণতা নেই। চোখ মুখে এক খুশির ঝলক। মিহির পকেটে দুহাত গুজে দাঁড়িয়ে আছে। মিহির রুম থেকে বের হওয়ার আগে বৃষ্টিকে কড়া ভাষায় বলল, যদি ভুলেও ব্লক করার চিন্তা ভাবনা করো, রাতে এসে তুলে আছাড় মারব আমি। সাব্বিরকে দেখে মিহির বলল, মির্জাফরের মতো করছিস কেন? কিভাবে ভাবলি তুই ছাড়া অন্য কাউকে শালা বানাবো? সাব্বির মুখ বাঁকিয়ে বলল, যা খুশি করো, তোমার বিয়েতে যাব না আমি। ভেবেছিলাম দুই পক্ষ থেকে তোকে মোট 6 পিস রোস্ট দিব। লোভ দেখিও না তো ভাই। আমি আমার বৃষ্টি বইনের ক্ষেত্রে কোনো ঘুষ নেই না। ঘোষেটি বেগমের বিয়ে হলেও ভেবে দেখতাম। তোমার ওই না হওয়া বউ তো তোমার আর বৃষ্টির আলিঙ্গন করার রোমাঞ্চকর সময়ের সাক্ষী, দেখো বাড়ি গিয়ে কি কাণ্ড বাধায়। মিহির ভাবলেশহীন ভাবে বলে, দেখেছে। আগে বলতি তাহলে সাথে কয়েকটা চুমো দিতাম। ওই তিশাটাকে সামনে রেখে বাসর করব আমি, বিয়ে করার শখ ঘুচিয়ে দিব একবারে। আমার মতামত না জেনেই নাচানাচি বের করছি আজ। বৃষ্টি চোখ বড় বড় করে তাকায়, এই ছেলের মুখটা এত লাগামহীন হইল কবে? নেহা বলে উঠল, বন্ধুর সাথে থেকে থেকে বেশ উন্নতি হচ্ছে তোমার। নিখিল এসে বলল, তো কি তোদের মতো লজ্জাবতী নারী হয়ে বসে থাকবে? আমার বন্ধু তো আমার মতোই হবে। মিহির বলে উঠে, কথা বলবি না তুই? তোর বউ তোকে আজ রাতে ঘরে জায়গা দিবে না, অভিশাপ দিয়ে যাচ্ছি। নিখিল বলে উঠল, রাত দিয়ে কি করব? পুরোটা দিন তো এখনো পড়েই আছে।
রাতের কাজ দিনেও করতে পারি আমি, তাই না রে নেহা? নেহা চোখ পাকিয়ে তাকালো, মুখে বলল, অসভ্য লোক। বৃষ্টি বলল, আপনি এখন কোথায় যাচ্ছেন? তোমার শাশুড়ির সাথে বোঝাপড়া করতে। সাব্বির বৃষ্টিকে ভ্যাঙ্গানি দিয়ে বলল, কেমন কি বৃষ্টি বইন, তুই কয়েক মিনিট আগেও ফ্যাচ ফ্যাচ করে কাঁদছিলি, এখনই আবার ভেটকি মাছের মতো ভেটকি মারছিস। জেরিন বলে উঠল, চুপ কর তুই। তুই চুপ কর ঘোষেটি বেগম। তুই কর, তুই কর। নেহা কানে হাত দিয়ে বলল, এই দুজনই চুপ করো। উফ, সারাদিন কেমনে ঝগড়া কত তোমরা। নিখিল দাঁত কেলিয়ে বলে, তোর সাথে থাকে তো তুই যেভাবে করিস সেভাবেই। নেহা তেরে এসে বলল, কি আমি ঝগড়া করি? নিখিল হ্যাঁ বলতেই নেহা দৌড় চালালো নিখিলের পেছনে। মিহির বসার ঘরে প্রবেশ করেই রাগে গোজগোজ করতে করতে ডাকল, মা, মা তুমি কোথায়? রান্নাঘর থেকে বেরিয়ে আসলেন শেফালি বেগম। তিশা দোতলায় দাঁড়িয়ে শব্দ পেয়ে বেরিয়ে আসলো মিহিরের ফুফু। মিহিরের বাবার সাথে বাহিরে গেছে তিশার বাবা। শেফালি বেগম জিজ্ঞেস করল, কি হয়েছে, এভাবে চিৎকার করছিস কেন? তুমি আমার বিয়ের সিদ্ধান্ত আমাকে না জানিয়ে কিভাবে নিতে পারো? আমার পছন্দ অপছন্দ বলতে কিছু নেই নাকি? তোর অনুমতি নেওয়ার কি আছে? আমার পছন্দই তো তোর পছন্দ। তুই আমার একমাত্র ছেলে, তোর খারাপ কি আমি চাইব নাকি? তিশাকে দেখ কত লক্ষ্মী মেয়ে, দেখতে শুনতেও তো মাশাআল্লাহ। তিশা সুন্দর নাকি অসুন্দর ওসব দেখে আমার কি লাভ? আমি ওকে কোনো দিনই বিয়ে করব না। আর তোমার পছন্দই যে সব সময় আমার পছন্দ হবে এমন তো কোনো কথা নেই। আমাকে একবার না জানিয়ে পাড়া শুদ্ধ লোক জানাজানি করেছ কেন তুমি মা? তোকে জানায়নি দেখে রাগ করছিস? এখন তো জানলি, এবার তো কোনো অসুবিধে নেই। আমি তিশাকে বিয়ে করব না। আমার বৃষ্টিকে পছন্দ মা। আমি বৃষ্টিকে ভালোবাসি, বিয়ে করতে হলে তাকেই করব, অন্য কোনো মেয়েকে না। এটাই আমার শেষ কথা। তোর সব কথাই কেন শুনতে হবে আমার? আমি তিশার বাবাকে কথা দিয়েছি। তিশার সাথেই তোর বিয়ে হবে, এসব ভালোবাসা আসবে যাবে, বিয়ের পর তিশাকে ও ভালোবেসে ফেলবি, বৃষ্টির ভূত মাথা থেকে ছেড়ে ফেল। তিশার দিকে মন দে। মিহির রেগে টেবিলে থাকা গ্লাস আছাড় মারে। পাগল হয়ে গেছো মা তুমি? ভালোবাসা কি বললেই চলে যাবে? মা তুমি জানো না আমি বৃষ্টিকে কতটা ভালোবাসি, ওর জন্য সব করতে পারি আমি, সব। আর তোর মায়ের ইচ্ছের কোনো মূল্য নেই তোর কাছে। আমার একটা মাত্র ছেলে তুই মিহির। তিশাই তোর উপযুক্ত বুঝেই সিদ্ধান্ত নিয়েছি আমি। যদি তুই তিশাকে বিয়ে না করিস তো আমার মরা মুখ দেখবি। তুমি আসলে আমাকে কোনো দিন ভালোবাসোইনি মা। তুমি ভালোবাসার কি বুঝবে? ছোটবেলা থেকেই তো একা করে রেখেছ আমাকে, সব সময় নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছ, তোমার খুশির জন্য সবকিছু হাসি মুখে মেনে নিয়েছি। একবারও জিজ্ঞেস করেছ মিহির বাবা তোর কি পছন্দ? তোর কি লাগবে? সব সময় নিজের যা পছন্দ তা দিতে আমায় একবারও ভাবুনি আমি কিসে খুশি হব। এই দেখো না আজ তোমার একটা সিদ্ধান্ত মেনে নিচ্ছি না বলে তুমি তোমার আসল রূপে ফিরে এসেছো। আমি তোমাকে ভালোবাসি মা, তাই তোমার সব সিদ্ধান্ত মাথা পেতে নিতাম, কিন্তু যখন আজ তোমার ভালোবাসা দেখানোর সময় আসলো তখন তুমি আমাকে জীবনের এই সুখটুকু দিতে পারবে না মা। তোমার যদি এখন আমাকে স্বার্থপর মনে হয়, অবাধ্য সন্তান মনে হয় তো তবে আমি তাই। তবুও তোমার জেদের জন্য নিজের ভালোবাসার মানুষকে ছাড়তে পারবো না আমি। বেঁচে থাকলে শুধু বৃষ্টিই আমার জীবনসঙ্গী হবে, অন্য কেউ না। বিরোধিতা করলে তুমি নিজে মরার আগে আমার মরা মুখ দেখবে। ঘর থেকে ভাঙচুরের শব্দ শোনা গেল। শেফালি বেগম ছেলেকে এত রাগতে কখনো দেখেনি। শান্তশিষ্ট ছেলে তার আজ এরকম পাগলামো করছে। নিজেও জেদ ধরে উপরে গেলেন না। একটা মেয়ের জন্য আজ ছেলে তার মাকে পর করে দিচ্ছে। তিনিও রুমে গিয়ে বসে রইলেন। তিশা আর তার মা পড়লেন বিপাকে। তাদের আগেই বুঝা উচিতে ছিল, মিহিরের অনুমতি না নিয়ে এত কিছু ঠিক করাটা শেফালি বেগমের বোকামি। তবুও তিনি তা মানতে নারাজ। হঠাৎই হন্তদন্ত পায়ে বাড়িতে ঢুকল নিখিল।
তাকে দেখে বসার ঘরে বসে থাকা তিশা চিন্তিত কণ্ঠে বলল, ভাইয়া কোনো সমস্যা? নিখিলের কণ্ঠ শুনে বেরিয়ে আসে শেফালি বেগম। নিখিল আতঙ্কিত হয়ে বলে, আন্টি মিহির কোথায়? পাগল হয়ে গেছে, আপনার ছেলে সুইসাইড করতে চাচ্ছে। আমার সাথে কথা বলল মাত্র। শেফালি বেগম চেঁচিয়ে বলে উঠল, মিহির বাবা এমন করিস না, বাপ মায়ের উপর রাগ করে এমন কেউ করে? ছুটে গেলেন ছেলের রুমের বাহিরে, দরজা ধাক্কা দিতেই খুলে গেল। মিহিরকে দেখে কান্না করে দৌড়ে গেলেন শেফালি বেগম। মিহির খাটের সাথে হেলান দিয়ে বসে আছে। মেঝেতে রক্ত দেখে শেফালি বেগম কান্নায় ভেঙে পড়লেন। তিশা ছুটে গিয়ে মিহিরের হাত ছুঁতে নিলেই মিহির কাপা কণ্ঠে বলে, দূরে সর বলছি। আমাকে একদম ছুঁয়ে দিবি না। নিখিল গিয়ে মিহিরের পাশে বসল, হাতে চাপ দিয়ে রুমাল পেঁচিয়ে ধরল। মিহির বলে উঠল, দরকার নেই এসবের, সর সামনে থেকে, কাউকে দরকার নেই আমার। যেখানে আমার মা আমার কথা ভাবে না, এরকম জীবন চাই না আমি। বাঁচতে চাই না আমি। নিখিল রাগী কণ্ঠে বলল, ছাগলের মতো কাজ করে বসে আছিস। চল হসপিটালে, আন্টি আপনিও চলেন, পরে এর ক্লাস নিচ্ছি আমি। মিহির চেঁচিয়ে বলে উঠল, না তুমি যাবে না আমার সাথে। তুমি তো চাও আমি মরে যাই, এখন এসব মিথ্যা কান্না দেখাবে না আমাকে। শেফালি বেগম কান্না করে বলল, বাবা তোর সব কথা আমি শুনব, দেখ কত রক্ত বেরিয়ে গেছে, ডাক্তারের কাছে যেতে হবে। তিশা বলে উঠল, ভাইয়া তুমি আমাকে ভুল বুঝছ। আমি এসবের কিছুই জানতাম না, তুমি যাকে পছন্দ করো তার সাথেই তোমার বিয়ে হবে, মামি না জেনে এরকম সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তুমি আর না করো না প্লিজ। নিখিল মিহিরকে ধরে নিয়ে গাড়িতে উঠালো, পেছনে উঠলেন শেফালি বেগম সাথে তিশা। কিছুক্ষণের মধ্যে হসপিটালে পৌঁছালো তারা। ডাক্তার এসে শেফালি বেগমকে তার রুমে ডাকল। তিনি প্রবেশ করতেই ডাক্তার মেয়েটি থমথমে কণ্ঠে বলল, আপনি আপনার ছেলেকে মানসিকভাবে টর্চার করছেন। আজকালকার ছেলে মেয়েদেরকে চিনেন না আপনি, তার উপর শুনলাম আপনার একমাত্র ছেলে, আদরে বড় করেছেন। এরকম একটা পদক্ষেপ নিল কেন হঠাৎ? পরের বার এমন হলে কিন্তু আরো ভয়াবহ কিছু করতে পারে। শেফালি বেগম ভয় পেলেন প্রচুর। তিনি ডাক্তারকে আশ্বস্ত করলেন এরকম কিছু কখনো ঘটবে না। মিহিরকে পুরো বেড রেস্ট দেওয়া হয়েছে। হন্তদন্ত হয়ে হসপিটালে আসলো নেহা, বৃষ্টি, জেরিন, সাব্বির। বৃষ্টি কোনো দিক না তাকিয়েই কেবিনে ঢুকে পড়ল। মিহির হাতে তুলে আপেলে কামড় বসিয়েছে মাত্রও বৃষ্টি এসে তার উপর হামলা চালালো, এলোপাতাড়ি মারছে আর বলছে, কেন এরকম করেছ তুমি মিহির? যদি বড় কিছু হয় যেত। মিহির বৃষ্টিকে থামিয়ে দিয়ে বলল, আরে কথাটা তো আগে শুনো আমার। নেহা, জেরিন, সাব্বির মিটমিট করে হাসছে তা দেখে বৃষ্টি সন্দিহান দৃষ্টিতে তাকায়, তোমরা এভাবে হাসছ কেন? এবার হুহা করে হেসে দিল মিহির, আরে কিছু হয়নি আমার, তোমার শাশুড়ি আম্মাকে একটু টাইট দিতে, এটা আমাদের প্ল্যান ছিল। মিথ্যা মিথ্যা হাত কাটার নাটক করেছি। সবাই বলার পর বৃষ্টি রেগে বলে উঠল, আমাকে কেউ জানাবে না কত ভয় পেয়ে গিয়েছিলাম আমি। যা খুশি হোক, আমি আর আসবো না এখানে। তুমি মরো বাঁচো আমার কি। বৃষ্টি রেগে বের হয়ে বাহিরে গিয়ে দাঁড়ায়, অভিমানে চোখে জল চিকচিক করে উঠে। শেফালি বেগম বৃষ্টিকে এমন অবস্থায় দেখে ভাবে তার ছেলের জন্যই মেয়েটা কষ্ট পাচ্ছে। শেফালি বেগম এগিয়ে আসে, বৃষ্টির মাথায় হাত রেখে বলে, মিহির ঠিক হয়ে যাবে মা। বৃষ্টি মিহিরের মাকে জড়িয়ে ধরে, আন্টি মিহির বলে হু হু করে কেঁদে দেয়। শেফালি বেগমের সব রাগ যেন কর্পূরের ন্যায় উবে যায়। মহিলার নয়ন অশ্রুসিক্ত হয়, আগলে নেয়, নিজের সাথে নিয়ে গিয়ে বসায় বৃষ্টিকে। কেবিনের দরজা থেকে উকি দিয়ে সব কাহিনী দেখে মিহির, নেহা, জেরিন, সাব্বির কেবিনের সোফায় বসে। নিখিল বলে উঠে, ড্রামাবাজের দল। মিহির তাকাতেই বৃষ্টি এক চোখ টিপ মারে শেফালি বেগমের কাঁধ থেকে মাথা তুলে। যার মানে স্পষ্ট অভিনয়, শুধু তুমি একা না, আমিও পারি। সাব্বির মিহিরকে টেনে এনে বেডে বসিয়ে দিয়ে বলে, এভাবে নাচানাচি করলে ধরা পড়তে সময় লাগবে না।
তোমরা দুইজন হবু কাপল মিলে অভিনয় করো, আমি তোমাদের বিয়ে খাওয়ার প্রস্তুতি নেই। জেরিন মুখ বাঁকিয়ে বলে, শালা খাওয়াটা কিছু কমা, না হয় ভুঁড়ি বেড়ে যাবে তোর, পরে বউ পাবি না। চুপ থাক ঘোষেটি বেগম। বৃষ্টির পর তোর বিয়ে, এখন শুধু খাবো আর খাবো, নো থামাথামি। বাড়ি নিয়ে আসা হয়েছে মিহিরকে। শেফালি বেগমের হাতে কিচ্ছুটি মুখে তুলছে না, মিহির মুখ ফিরিয়ে রেখেছে। ছেলের প্রত্যাখ্যান মেনে নিতে না পেরে বিষণ্ণ মন নিয়ে রুমে বসে আছেন শেফালি বেগম। তিশা এসে বসলেন পাশে, হাতে হাত রেখে বলল, মামি তুমি ভাইয়ার কথাটা ভেবে দেখো একবার। ভাইয়া বৃষ্টি আপুকে ভালোবাসে। এখন যদি জোর করে বিয়েটা হয়, ও কোনো দিন কি আমরা সুখে থাকবো বলো? উল্টো সবার জীবন নষ্ট হয়ে যাবে। তোমার ইচ্ছেকে সম্মান জানাচ্ছি আমি, কিন্তু ভাইয়াও তো তোমাকে ভালোবাসে, বলো তুমি কি চাও না তোমার ছেলে অখুশি থাকুক? বৃষ্টি আপুকে পছন্দ নয় তোমার, বলো। আমি কিচ্ছু মনে করব না, বিশ্বাস করব, উল্টো ওদের বিয়ে হলে আমি বেশি খুশি হব। মা কথা বলেছে বাবার সাথে, বাবাও সব বুঝতে পেরেছে, তুমি নিজেকে ছোট ভেবো না আর। বাবা কিচ্ছু মনে করেনি। বরং তুমি ভাইয়ার কথা ভাবো, বৃষ্টি আপুকে দেখেছিলে ওই সময় ভাইয়ার জন্য কি রকম করছিল। তোমার ছেলেকে ভালো রাখবে, ওরা একসাথে ভালো থাকবে। যদি মাঝখানে আমি চলে আসি তো নিজেকেই বেশি ছোট মনে হবে আমার। তুমি ওদের সম্পর্ক মেনে নাও। শেফালি বেগম তিশাকে জড়িয়ে ধরে বলল, মা তুই বড্ড ভালো রে। আমাকে ভুল বুঝিস না তুই, আমি জানতাম না ছেলেটা আমার মনে মনে অন্য কাউকে পছন্দ করে। আহা মামি, এসব না ভেবে চলো তোমার ছেলের কাছে গিয়ে বলো খুশির খবরটা। এত সহজে কেন বলবো, কিছুদিন একটু স্তিভোগ করুক, আমাকে কষ্ট দেওয়া হাত কাটা বের করছি আমি। তিশা বলে উঠল, তোমরা পারো বটে। তিশা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে উঠল, ভালো থেকো, ভালোবাসা অন্যের ভালোবাসায়। মিহিরের মা যে রাজি এ খবর ওরা ভালো করেই জানে, তবুও মিহিরও ভান ধরে আছে, যেমন মা তেমনই তার ছেলে। কেটেছে কয়েকটা সুন্দরতম দিন। আজ বিকেলে ছাদে আড্ডা দিতে বসেছে সবগুলোতে। ভার্সিটি থেকে ফিরেছে সাব্বির, জেরিন, বৃষ্টি, নেহা পড়া থেকে উঠে এসেছে। দুপুরে ফিরে আর অফিসে যায়নি নিখিল, মিহির। হাসি আড্ডায় মেতে উঠেছে পরিবেশ। হঠাৎ নিচ থেকে রৌদ ছুটে আসলো। তোমরা নিচে চলো তাড়াতাড়ি, কারা যেন এসেছে বাড়িতে, বড় মা বলেছে নিচে যেতে। মুখ চাওয়াচাওয়ি করে নিচে নামলো সবাই। নিখিল, মিহির এগিয়ে গেল বসার ঘরের দিকে, নীরব এসেছে তার পরিবার সহ। অনেক দিন পর বন্ধুকে দেখে দুজনই খুশি হলো। ছেলের বন্ধুর বোন শুনে খুশিতে আটখানা হয়ে পড়লেন নীরবের মা আফসানা বেগম। দোতলার করিডোরে চোরের মতো উকি মারছে বৃষ্টি, নেহা, জেরিন, সাব্বির। নীরবকে দেখেই সাব্বির বলে উঠল, যাক অবশেষে তোর প্রফেসর কানা জামাইয়ের আগমন ঘটল। যাই কানা দুলাভাইকে একটু চমকে দিয়ে আসি। জেরিন চিবিয়ে চিবিয়ে বলল, বিয়ে হয়নি এখনো সাব্বিরা, জামাই জামাই করবি না। হ্যাঁ হো পীড়িত উতলাইয়া পড়ে আমি বললেই দোষ। দেখ আমাকে দেখলেই না শালা জেলাসিতে ফেটে পড়ে। নেহাকে ইশারায় নিচে ডাকলেন তাহমিদা বেগম। নেহা ঘোমটা দিয়ে বউ সেজে হাজির নিচে। জেরিনের সাথে একবার চোখাচোখি হয়ে গেল নীরবের। সেই যে ভেগেছে জেরিন, আর বৃষ্টি আর রুম থেকে বর হয়নি। বাড়িতে আজ আছেন শাহ আলম চৌধুরী, সাথে সেতারা বেগম সোফায় বসে আছেন নীরবের বাবা মায়ের সাথে, টুকটাক কথা হচ্ছে তাদের মধ্যে। নীরব, নিখিল, মিহির আড্ডায় ব্যস্ত। নেহাকে রান্নাঘরে নিয়ে গিয়ে কতগুলো বুঝো দিল তাহমিদা বেগম। হামিদা বেগম বলল, সুন্দর করে গিয়ে সালাম দিবি তুই, এখন মেয়ে ছাড়াও এ বাড়ির বড় ছেলের বউ। নেহা হু হু করতে করতে শেষ। সাহারা বলে উঠল, থামো দুজন, এবার মেয়েটাকে ছাড়ো, ও কি ছোট বুঝবে না নাকি? নে তো মা ট্রেটা দিয়ে আয়। হামিদা বেগম বলল, খাবারগুলো দিয়ে গিয়ে জেরিনকে তৈরি করবি, উনারা দেখতে এসেছে, যে কোনো মুহূর্তে ডাকতে পারে। নেহা ফোঁস করে শ্বাস ছেড়ে বলে উঠল, যথা আজ্ঞা মাতৃবৃন্দ। নেহা গিয়ে সালাম দিল সবার উদ্দেশ্য।
নীরবের ভাইটা নেহার দিক ড্যাব ড্যাব করে তাকাতেই নিখিল নেহাকে চোখ রাঙানি দিল, যার অর্থ তুই কেন এসেছিস? রূপ দেখাতে একবার হাতের কাছে পাই বুঝাবো মজা। সেতারা বেগম উঠে এসে বলল, নেহা আমার ছোট ছেলের মেয়ে, সাথে আরো একটা পরিচয় হচ্ছে আমার নিখিল দাদু ভাইয়ের স্ত্রী, আমার বড় নাত ও। নেহা মৃদু হাসল, জীবনে এত অস্বস্তি মনে হয় কোনো দিন হয়নি। মনে হচ্ছে ওকেই দেখতে এসেছে এরা, ভাগ্য ভালো এসব দেখা দেখির প্যারা থেকে বেঁচে গেছে। নীরবের ভাইয়ের যেন মুখটা চুপসে গেল, এইটুকু মেয়েটা অবিবাহিত। নিখিল নেহাকে ইশারা করল, যা বলছি। নেহা যেন হাঁটছে কম, দৌড়াচ্ছে বেশি, সিঁড়ি বেয়ে মুহূর্তে ভেনিস হয়ে গেল। মিহির নিখিলের কানের কাছে গিয়ে বলল, তুই কি জীবনে ভালো হবি না? মেয়েটার দিক এভাবে তাকালি কেন? নিখিল দাঁতে দাঁত চেপে নয়ন নামক ছেলেটার দিক তাকিয়ে বলল, আমার বউ, আমি তাকাবো তাতে তোর কি? যখন নিজের তার দিকে কেউ শকুনি দৃষ্টি দিবে না তখন বুঝবি। মিহির ততক্ষণাৎ মোবাইল বের করে বৃষ্টিকে কল লাগালো, পর মুহূর্তে কেটে দিয়ে মেসেজ দিল, ভুলেও ড্রয়িং রুমে আসবে না বলে দিচ্ছি। হুট করে সাব্বির কোথা থেকে এসে নীরবের উপরের দিকে সোফার কাঁধ ঘেঁষে বসল। কণ্ঠ খাদে নামিয়ে বলল, গুড ইভিনিং প্রফেসর। নীরব হকচকিয়ে পিছনে তাকাতেই সাব্বিরকে চমকে উঠল, তুমি এখানেও? সেতারা বেগম বলে উঠল, এই কোথা থেকে আসলি তুই? কখন থেকে খুঁজছি তোকে। নীরব বলে উঠল, আপনাদের ফ্যামিলি মেম্বার নাকি? সেতারা হেসে বলল, হ্যাঁ, আমার মেজ ছেলের পোলা সাব্বির। সাব্বির দাঁত কেলিয়ে হেসে বলল, সারপ্রাইজ কেমন লাগলো দুলাভাই? তার মানে ওই দিন মজা করছিলে? সাব্বির হেসে বলল, করতেই পারি, একমাত্র দুলাভাই বলে কথা। সেতারা বেগম বলে উঠল, তোরা কি আগে থেকে চেনা পরিচিত নাকি? নীরব হেসে বলল, হুম দাদি, আমার ছাত্র। রৌ এসে বলল, আপুকে নিয়ে যেতে বলেছে তোমাদের ছোট মা। নেহা বলে উঠল, বৃষ্টি জান্টুস নিয়ে যা না, তোর ভাই ওখানে গেলে আমাকে কাঁচা গিলে খাবে। বৃষ্টি মুখ ছোট করে বলল, মিহির বলেছে আমি যেন ভুলে ও পা না বাড়াই। তুই আপুর ভাবি হোস, সম্পর্কে তুই নিয়ে যা। বাধ্য হয়ে নেহা জেরিনের সাথে গেল। জেরিন গিয়ে সালাম দিল, আফসানা বেগম এসে পাশে বসালেন জেরিনকে। বেচারি তো মাথা তুলতে পারছে না লজ্জায়, নীরব নামের লোকটা যে সত্যি সত্যি আসবে কে জানত। বাড়িতে প্রবেশ করল মাহফুজ চৌধুরী, শহীদুল চৌধুরী। এসেই সোফায় বসে সৌজন্যমূলক হাসল, কুশল বিনিময় করল। মেয়ে যে ছেলে পক্ষের পছন্দ তা তাদের হাসি মুখ দেখেই বুঝে গেছে সবাই। গৃহিণীরা হাতে হাতে রান্না করছে, রাতে না খাইয়ে কিভাবে পাঠায় নতুন আত্মীয় হতে যাচ্ছে। সাব্বির মুখে আপেল পুড়তে পুড়তে বলল, কিরে কানা দুলাভাই, কেমন লাগলো? শালা কিন্তু মন্দ না, কি বলিস? জেরিনটার সাথে মানাবে ভালো, শুধু চশমাটা। নেহা বলে উঠল, ধুরু বাদ দেও তো, চশমায় আর কি যায় আসে? দুলাভাই হিসেবে কেমন আগে টেস্ট নিয়ে দেখতে হবে। আজ তো শুধু দেখতে আসলো। তা যা বলেছিস প্রফেসরের ভোলাভালা মুখ দেখে গললে চলবে না, আজ থেকেই চিরুনি তল্লাশি শুরু। মিলাও হাত দলে সবগুলাকে একে একে যোগ করতে হবে। ওদের কথার মাঝেই সাহারা বেগম ডাকলেন, নেহা, জেরিনকে নিয়ে যা তোমা। সাব্বির তুই নীরব বাবাকে নিয়ে যা, ওরা একটু কথা বলুক নিজেদের মধ্যে। ছাদের উপর দাঁড়িয়ে আছে জেরিন, নীরব। ধমকা বাতাসে উড়ে গেল জেরিনের ঘোমটা। জেরিন আবার আঁচলে টান দিতে নিলেই নীরব বলে উঠল, সমস্যা নেই, আমি তো স্বাভাবিক, হও, এত ভয় পাচ্ছ কেন? জেরিন কিছু বলল না, চুপচাপ ভাবছে কি থেকে কি হয়ে গেল। নীরব বলে উঠল, তা ম্যাডাম, আমি তো আমার কথা রাখলাম। আপনার পরিবার কিন্তু রাজি, এখন শর্ত মতো আপনারও রাজি হওয়ার কথা ছিল। এবার চট করে মাথা তুলল জেরিন। হাতের পৃষ্ঠে হাত ঘষেই চলেছে। এদিকে নেহা সাব্বিরের হাত টেনে বলল, ভাইয়া এটা কিন্তু ঠিক না, তুমি লম্বু হয়ে আমাদের সামনে দাঁড়াচ্ছ। পিছনে দাঁড়াও, কিছুই তো দেখতে পাচ্ছি না। বৃষ্টি বলে উঠল, হুম, দেখতে দাও আমাদের, তুমি বড় হয়ে ছোট বোনের প্রেম দেখতে পারো না?
সাব্বির বলল, চুপ থাক তো, দেখতে দে ওই প্রফেসর শালা কানা কোন সময় না আমাদের জেরিন বইনকে ঠেলা মেরে ফেলে দেয়। রিস্ক নেওয়া যাবে না বুঝলি। ওদের পেছনে থেকে কেউ এসে কথা বলতেই ওরা থতমত খেয়ে ফেলল। নয়ন নামক ছেলেটা, মানে নীরবের ভাই, দাঁত কেলিয়ে বলে উঠল, কি করছো তোমরা? সাব্বির বলে উঠল, বন্ধু, আয় আয়, তোর ভাইকে পাহারা দিচ্ছিলাম আমরা, একটা মাত্রও এন্টিক পিস কিনা। ব্যাটা, তুই তো কোনো দিন বললি না জেরিন আপু তোর চাচাতো বোন। আমি ভেবেছি কিনা তোর জিএফ। সাব্বির মুখ বাঁকিয়ে বলল, শালা তোর নষ্ট মাথায় যত সব নষ্ট চিন্তা। বন্ধুও তো চিন্তা করতে পারতি, ঘোষেটি বেগম হবে কিনা আমার জিএফ। নিখিল পেছনে থেকে এসে বলল, নেহা নিচে আয়, কথা আছে। নেহা মাথা নাড়িয়ে বলল, না, যাব না। নিখিল দাঁতে দাঁত চেপে বলল, তুলে দিব এক আছাড়। নেহা সুরসুর করে নেমে গেল। নিখিল নেহা যেতেই মিহির এসে বলল, বৃষ্টি তোমাকে চাচি ডাকছে, যাও। বৃষ্টিও নেমে গেল পেছনে মিহির। নয়ন দেখল পরপর। সাব্বিরের দিকে তাকিয়ে বলল, এটা কি হলো, তুই আর আমি ছাড়া সবাই চলে গেল। সাব্বির বলে উঠল, সিঙ্গেল তো তাই, একটা জুটিয়ে ফেল, দেখবি তুইও যেতে পারবি। নেহা মুখ ফুলিয়ে বসে আছে, নিখিল পকেটে হাত রেখে নেহার মুখোমুখি দাঁড়িয়ে। এই তোর কি কথা কানে যায় না? নয়ন ছেলেটা কিভাবে তাকাচ্ছিল, আর তুই ঘুরে ফিরে ওর সামনে। আমি ইচ্ছে করে গিয়েছি নাকি? আমরা তো জেরিন আপুকে দেখতে গিয়েছিলাম। ওরা কথা বলছে আর তোরা আড়ি পাচ্ছিলি। আপনার কি তাতে? শুনতে পারলাম কই টেনেটুনে নিয়ে আসলেন আপনি একটা করলা রস কোষহীন মানুষ। কি আবার বল। আমার মতো একটা জামাই তোর চোখে পড়ে না নেহা? চুমুর অভাবে ভুগছে তোর জামাই, আর তুই তাকে ছেড়ে অন্য কাজে ব্যস্ত। সারাদিন চুমু চুমু করেন কেন এত? অসভ্য লোক। নিখিল নেহাকে এক টানে কোলে উঠিয়ে ফেলে। নেহা চেঁচিয়ে উঠে বলে, এই এখন যদি পড়ে যেতাম। বউজান, পাখি আমার না এখন প্রেম পাচ্ছে। মাথা খারাপ, বাড়িতে কত মানুষ যে কোনো মুহূর্তে আমাদের ডাকবে, আর আপনার এই সন্ধ্যা বেলা প্রেম পাচ্ছে। যা তা ইচ্ছে। একটা চুমু যান প্লিজ প্লিজ। না মানে না। নেহার বারণ আবার শুনবে নিখিল, এ যেন কোনো দিন হওয়ার নয়। টানা 10 মিনিট নেহার ঠোঁটে আধিপত্য চালিয়ে ছেড়েছে নিখিল। নেহা যাওয়ার আগে নিখিলের চুল টেনে এলোমেলো করে দিয়ে দৌড় লাগিয়েছে। নিখিল বলে উঠল, রাতে তো আবার আসবি আমার কাছে, তখন এর শোধ তুলব আমি। বৃষ্টি, সাব্বির, জেরিন সিঁড়ির পাশে এক কোনায় বসে। বড়দের মাঝে এতক্ষণ সলা পরামর্শ চলল। সবার মুখ হাসি খুশি। মিষ্টি খাওয়া দেখেই বুঝল ওদের কপালে কানা দুলাভাই ফিক্সড হলো। জেরিনের মতামত নিতে গিয়েছিল 3 মা। জেরিন বলেছে, তোমাদের ইচ্ছেই আমার ইচ্ছে, নিজের কোনো পছন্দ নেই। সাহারা বলল, নীরবকে কেমন লাগে মা? পছন্দ হয়েছে। শুনলাম তোদের ভার্সিটির প্রফেসর তোকে আগে থেকে পছন্দ করত। জেরিন লজ্জায় আর্স্ট হচ্ছে, নীরবকে খারাপ লাগে এমন তো নয়। কি করে মিথ্যা বলবে, ছেলেটার মাঝে খারাপ কিছু তো চোখে পড়ল না। জেরিন মাথা নেড়ে সম্মতি দিতেই 3 যাতে আলহামদুলিল্লাহ বলে উঠল। জেরিনকে আবার নিচে নিয়ে আসা হলো, রাতের খাবারের আগে আংটি বদল হবে। জেরিন নীরব পাশাপাশি বসেছে, এদিকে জহুরি চোখে তাকিয়ে 4 ভাই বোন খুঁটিয়ে দেখছে নীরবকে। রৌফ বলল, দুলাভাইকে কিন্তু আমার বেশ মনে ধরেছে। সাব্বির ভোঁতা মুখে বলল, কানার তো কানাকে মনে ধরবেই। নেহা বলে উঠল, তোমরা দূরে গিয়ে ঝগড়া করো, মনোযোগ দিয়ে দেখতে দাও তো ভাই। জেরিনের হাতে নীরব জল মলে আংটিটা পরিয়ে দিল। জেরিনও পোড়ালো নীরবের হাতে। এভাবে সম্পন্ন হলো তাদের বিয়ের পাকা কথা বলা বলি। মাসখানেক পরই বিয়ে। খাবার টেবিলে মেহমান সহ পরিবারের সবাই জমজমাট হয়ে উঠল সবকিছু। এদিকে জেরিনকে চেপে ধরেছে সবগুলোতে। সাব্বির বলে উঠল, এই তোরা সাক্ষী না বল? ঘোষেটি বেগম ওইদিন বলল, বিয়ে করবেই না। বাপুরে বাপু, আজ দেখো লজ্জায় চিৎপটাং হয়ে যাচ্ছিল। যাক, এবার শান্তি, তুই গেলে আমার পথ ক্লিয়ার।
এই নেহা বৃষ্টি তোদের কোনো বান্ধবী থাকলে নাম্বার দে, প্রেম একটা আমারও করতে হবে। মিহির তুই কি আমার কথা কানে তুলবি না? আর কতদিন এড়িয়ে চলবি আমাকে? আমি আমার ভুল মেনেছি বললাম তো, বৃষ্টির সাথেই তোর বিয়ের কথা বলবো, শাহ আলম ভাইয়ের সাথে তোর বাবা আর আমি যাব। তুই এবার জেদ কমা বাপ। মিহিরের বাবা শফিক সাহেব চুপচাপ দাঁড়িয়ে বউ ছেলের এই কাহিনী তিনি গত কয়েকদিন ধরে দেখছেন। তাকে তো কেউ পাত্তাই দেয় না বাড়িতে। এদিকে বউ যেমন হয়েছে ছেলেটাও তেমন ঘাড়তারা, তিনি হতাশা মিশ্রিত শ্বাস ছাড়লেন। মিহির মুখ ঘুরিয়ে বলল, যতদিন বিয়ে না দিচ্ছ ততদিন তোমাকে বিশ্বাস করব না আমি। বিয়ে করে এই অনশন থামাবো আমি। শেফালি বেগম রেগে এসে মিহিরের হাত চেপে ধরল। চল আজই তোর বিয়ে দিয়ে থামবো আমি। দেখি তোর জেদ বেশি নাকি আমার। শফিক সাহেবের মুখ হা হয়ে গেল, এতদিন তো ছেলেটা বিয়ে বিয়ে করে মাথা খাচ্ছিল, এখন তার গিন্নিটাও বেঁকেছে, আজ যে কি হবে। মিহিরের মুখে রাজ্যজয়ের হাসি, তবে তা চেপে রেখেছে। শেফালি বেগম রেগেছে মানে তার বিয়ে হবেই। অসহায় শফিক সাহেব ছুটলেন ছেলে আর স্ত্রীর পেছনে। সকাল সকাল হন্তদন্ত হয়ে শেফালি বেগম মিহিরের হাত ধরে ঢুকতে দেখে পর পর সবাই সদর দরজায় তাকায়, পেছনে শফিক রহমান। ভদ্রলোক কাজের মানুষ, কাজ ছাড়া কিছুই যেন বুঝে না, সময় হয়ে উঠে না প্রতিবেশীদের সাথে কথা বলার, এই মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ হয়। আজ তাকেও আসতে দেখে সবাই অবাক হয়। অফিসে যাওয়ার জন্য তৈরি সবাই সোফায় বসে, শাহ আলম চৌধুরী, মাহফুজ চৌধুরী, শহীদুল চৌধুরী। টেবিলে খাবার খাওয়ায় মনোযোগী বৃষ্টি, রৌফ, সেতারা বেগম, নেহা, সাব্বির। নিখিল নাম ছিল সিঁড়ি বেয়ে। ভাজির বাটি এনে টেবিলে রাখল তাহমিদা। মিহিরের মা ভিতরে ঢুকেই বলল, ভাই সকাল সকাল না এসে আর উপায় ছিল না। শেফালি বেগমের কথা শেষ হওয়ার আগেই শফিক রহমান এসে সোফায় বসে পড়ল। মাথায় হাত দিয়ে বলল, শহীদুল ভাই আমাকে তোদের বাসায় রেখে দে, এই মা ছেলের যন্ত্রণায় বাসায় থাকতে পারছি না আমি। শাহ আলম চৌধুরী বলল, কি হয়েছে শফিক, খুলে বলো। সবাই খাওয়া বাদ দিয়ে এদিকে তাকিয়ে, রান্নাঘর থেকে বের হলেন হামিদা বেগম, পেছনে সাহারা। সবার কৌতূহল নিয়ে তাকিয়ে। শেফালি বেগম রেগে বলেন, আমার দোষটা কোথায়? তোমার ছেলে যে নির্লজ্জের মতো বিয়ে করব করছে, তার বেলা সব দোষ নন্দ ঘোষ। মাহফুজ চৌধুরী বলে উঠল, বিয়ের বয়স হয়েছে ছেলের, একটা বিয়ে করিয়ে দেন ভাবি। তার জন্যই এসেছি ভাই। আমার সুপুত্রের পছন্দের মেয়ে তো আপনাদের বাড়িতেই আছে। যাকে বিয়ে করবে বলে আমার ছেলে খাওয়া নাওয়া বাদ দিয়ে আমার বিরুদ্ধে বিক্ষোভ জারি করেছে। ব্রুকুচকে তাকালো তিন ভাই। নিখিল এসে সোফায় বসতে বসতে বলল, অবশেষে তুই বিয়ে করতে আসতে পারলি। সাব্বির তো খাবার টেবিলে বৃষ্টির দিক তাকিয়ে বলল, আজকে মনে হয় দুপুরে জমপেশ খাবার দাবারের আয়োজন হবে। তোর বিয়েটাও হচ্ছে, আহ জীবন, আমি একাই সিঙ্গেল রয়ে গেলাম। বৃষ্টি চোখ ছোট ছোট করে তাকালো। নিখিলের দিকে তাকিয়ে আছে তার বাবা চাচারা। শাহ আলম চৌধুরী বলে উঠল, তুই জানতি নাকি আমাদের বাড়িতে কোন মেয়ে আছে যাকে মিহিরের পছন্দ? নিখিল গা ছাড়া ভাব নিয়ে বলল, তোমার মেয়ে। হামিদা বেগম, তাহমিদা, সাহারা টেবিলের কোণে দাঁড়িয়ে শুধু দেখছেন। তিন জায়ের মুখে হাসি। এবার কর্তাদের ভাবভঙ্গি দেখার পালা। আমার মেয়ে মানে তো বৃষ্টি। জেরিনের তো 4 দিন আগেই বিয়ে ঠিক হলো। মিহির পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে। আজ তার কিছু বলার নেই, শুধু কবুল ছাড়া। শাহ আলম চৌধুরী সহ বাকি দুই ভাই কি বলবেন বুঝতে পারল না। সেতারা বেগম এসে বসলেন সোফায়। তিনি বলে উঠলেন, আমার নাতনিরে তোর কাছে কেন বিয়া দিমুরে ছোকরা? কি আছে তোর আমার নাতিরে দেওয়ার মতো? এক বুক পরিমাণ ভালোবাসা দাদি। বৃষ্টি বেচারি খুব খুব করে কেসে উঠল। নেহা পানি এগিয়ে দিল তাকে। জেরিনের ফোন বেজে উঠল এর মধ্যে। যা দেখে বিরক্তি নিয়ে তাকালো নেহা। বৃষ্টি। সাব্বির বরাবরের মতোই স্বাভাবিক। জেরিন খাবার টেবিল ছেড়ে উঠে পড়ল, এটা যেন এখন রোজকার রুটিন হয়ে গেছে তার।
শেফালি বেগম রেগে মিহিরের কান টেনে ধরে বলল, নির্লজ্জ, দেখেছি, তোর মতো দেখিনি। যাই বলো মা, আজ বিয়ে না করে যাব না আমি। শাহ আলম চৌধুরী মুখ কঠিন করে বলল, বললেই বিয়ে হয়ে যায় নাকি? আমার মেয়ের মতামত জানতে হবে না আমার? আপনার মেয়ে আমাকে ভালোবাসে শ্বশুর আব্বা। বিশ্বাস না হলে এখানেই তো আছে, জিজ্ঞেস করুন। তাই নাকি? যদি মিথ্যা হয় তো এখনই বের হবে বাড়ি থেকে। যদি রাজি হয় তো এখনই বিয়ে দিতে হবে। কপালে ভাঁজ পড়ল শাহ আলম চৌধুরীর। তিনি নিজেও জানেন মিহির বৃষ্টির মধ্যে একটা সম্পর্ক আছে, তাই বলে কি হুট করে বিয়ে হয়? বড় মেয়েটার বিয়ে ঠিক হলো, এর মধ্যে কিভাবে ছোট মেয়ের বিয়ে দিবেন তিনি? আত্মীয় স্বজনদের বলারও তো একটা ব্যাপার আছে। শহীদুল চৌধুরী হাসলেন মনে মনে। তারা বাপ ছেলে মিলে ওনাকেও এই পরিস্থিতিতে ফেলেছিল, এবার বুঝুক কেমন লাগে। এবার তো তিনি আগুনে ঘি ঢালবেনই। শহীদুল বলে উঠল, সমস্যা কি? তা বৃষ্টি মা, তুই মিহিরকে পছন্দ করিস, বিয়ে করবি এখন? বৃষ্টি লজ্জায় আশেপাশে তাকালো। হামিদা বেগম এসে পাশে দাঁড়ালো, কানের কাছে মুখ নিয়ে বলল, লজ্জা পাচ্ছিস কেন? ভালোবাসা বা পছন্দ করাটা তো দোষের কিছু নেই। যা বলার সত্যি সত্যি বলে দে। নেহা এক হাত ধরল তার। শাহ আলম চৌধুরী ভাইয়ের দিকে কটমট দৃষ্টিতে তাকালেন। শহীদুল চৌধুরী ভাইয়ের চাহনি উপেক্ষা করে বলল, ভাইজান, তোমার কি মিহিরকে পছন্দ নয়? পাত্র হিসেবে কোন দিক দিয়ে খারাপ বলো? মেয়ে তো একদিন বিয়ে দিবেই, আজ হোক বা কাল। তবে এখন হলে সমস্যা কোথায়? শাহ আলম চৌধুরী বলে উঠল, তাই বলে এখন মিহির আর বৃষ্টি দুজন দুজনকে পছন্দ করে, এটা আমিও জানি। বিয়েতে কোনো অমত নেই আমার। শফিক রহমান বলে উঠল, তাহলে আর না করবেন না ভাই? এদের জ্বালায় বাড়িতে টিকতে পারছি না আমি। আমি শান্তি প্রিয় মানুষ। শাহ আলম বললেন, জেরিনের বিয়েটা আগে হোক, পরে না হয়। কথা ক্যারে নিয়ে শহীদুল চৌধুরী বলে উঠল, কি বলছেন ভাইজান? নেহা আর নিখিলের বিয়েটাও তো জানানো হয়নি কাউকে। নিখিল আর মিহিরের বিয়ে পরে একসাথে দিয়ে দিব, একবারে রিসিপশনটাও হয়ে যাবে। জেরিনের বিয়েতেও সমস্যা হবে না। নিখিল ঠোঁট কামড়ে হাসল, তার শ্বশুর ঠিক সুযোগ মতো ভাইকে প্যাচে ফেলে দিল। শাহ আলম চৌধুরীকে তখনই রাজি করানো হলো। সব যেন মাথার উপর দিয়ে গেল সবার। বৃষ্টিকে শাড়ি পরাতে নিয়ে গেল বৃষ্টি, সাহারা বেগম সাথে জেরিন। মিহির পারলে এক কাপড়েই বিয়ে সারত। জেরিনের ফোন আবার বেজে উঠায়। নেহা বিরক্তি নিয়ে বলল, উফ জেরিন আপু, নীরব ভাইয়ার কি কোনো কাজ নেই? সারাদিন এত কি কথা বলো বুঝি না, তোমার বোনের বিয়ে বলে দিলেই পারো। জেরিন বলে উঠল, তুই বুঝবি না, কথা বলে আসি আমি। বৃষ্টি বলে উঠল, আপু, তখনও তুমি ছিলে না, এখনো থাকবে না? বিয়ে করছো দেখে কি ভাই বোন সবাইকে ভুলে যাবে? জেরিন যেন শুনেও শুনল না। মেয়েটা 4 দিনেই কেমন বদলে গেছে, সারাদিন শুধু নীরব আর নীরব করে। কাজী সাহেবকে ডাকা হলো। পরিবারের সবাই বসার ঘরে উপস্থিত। বৃষ্টিকে নিয়ে আসলো নেহা, এনে মিহিরের পাশে বসালো। বৃষ্টি লজ্জায় চোখ তুলেও তাকাচ্ছে না। বিয়ে পড়ানো শুরু করলো কাজী সাহেব। 3 কবুল বলে পবিত্র বন্ধনে আবদ্ধ হলো বৃষ্টি, মিহির। নাটকীয় ভঙ্গিমায় শেষ হলো এক অদ্ভুত বিয়ে। খুশিতে চোখ ভিজে উঠল হামিদা বেগমের। অবশেষে মেয়েটা সুখী হবে। মিহির যে বৃষ্টিকে ভালো রাখবে তা সবারই জানা। জেরিনটা ভালো থাকলেই তিনি যেন দায় মুক্ত হবেন। সন্তানদের সুখই যেন সব বাবা মায়ের একমাত্র আশা। আজ আর কাজে যাওয়া হলো না কারো। দুপুরে খাবার টেবিলে বসে আছে সবাই। হাসি আড্ডায় কেটে যাচ্ছে যেন সময়। যদি সময়টা এখানেই থমকে যেত, তবে কতই না ভালো হতো। মিহির বৃষ্টি দাঁড়িয়ে আছে পাশাপাশি। বৃষ্টির রুমের বারান্দায়। আজ হঠাৎ ঝুম বৃষ্টি নামলো ধরণীর বুকে। শীতলতায় সিক্ত হলো পরিবেশ। পূর্ণতা পেল ভালোবাসা, এক নতুন শুরুয়ে যেন প্রশান্তিতে পূর্ণ হলো দুটি মন, দুটি সত্তা। বারান্দার গ্রিল বেদ করে ফোঁটা ফোঁটা মুক্তোর দানার মতো জল এসে ভিজিয়ে দিচ্ছে বারান্দায় অবস্থানরত এক নব দম্পতিকে।
রাতের আকাশে আজ তিমিরে ঢাকা মেঘ। মিহির, বৃষ্টি দুজনই নিশ্চুপ, যেন আজ তাদের কথারা কোথাও ছুটে পালিয়েছে। মিহির হঠাৎ এসে বৃষ্টির হাত টেনে ধরল। বৃষ্টি এখনো যেন লজ্জায় চোখ মেলে তাকাতে পারছে না। মিহিরকে দেখে আজ এত লজ্জা কেন লাগছে তার? তাকাও আমার দিকে, দেখো তোমার স্বামী রূপী মিহিরকে। আজ তোমার প্রেমিক নয়, প্রেয়সী তোমার স্বামী তোমার সামনে দাঁড়িয়ে। বৃষ্টির হার্টবিট যেন ক্রমশ বাড়ছে। এলোমেলো অজানা অনুভূতিতে নেচে উঠছে মন। মিহির বৃষ্টির কপালে দীর্ঘ চুমু খেয়ে জড়িয়ে ধরল, কানের কাছে মুখ নিয়ে বলল, অবশেষে তুমি আমার মেঘবালিকা। পুরোটাই আমার, শুধুই মিহিরের। আজ আমি কতটা খুশি তোমাকে বলে বুঝাতে পারবো না। কথা বলবে না আমার সাথে? ভালোবাসি মিহির, তোমাকে ভীষণ বেশি ভালোবাসি। হবে কি আমার সম্পূর্ণভাবে? পুরোপুরি আমার হবে বৃষ্টি। হবে মিহিরের অর্ধাঙ্গিনী। বৃষ্টি যেন লজ্জায় আরো আর্ষ্ট হলো। মিহিরকে জড়িয়ে ধরেই বুকে মাথাটা আরো কিছুটা জড়িয়ে নিল। মিহির বলে উঠল, বাবা, কি লজ্জা আমার জান পাখিটার। পেয়ে কি গেছি আমি আমার অনুমতি। বৃষ্টি মুখ উঠিয়ে এবার বলল, অফ। মিহির, তুমি কি শুরু করেছো আজ? পর পর শুধু লজ্জায় ফেলছো আমায়। মিহির দুগদম এগিয়ে এসে বলল, তাই আমি লজ্জায় ফেলছি। তবে চলো এখনই সব লজ্জা যত্ন সহকারে আদরে আদরে ভুলিয়ে দেই। দেখবে সব লজ্জা পালিয়ে যাবে আমার ভালোবাসার ছোঁয়ায়। বৃষ্টি অন্য দিক মুখ ফিরিয়ে দাঁড়াতেই মিহির বৃষ্টিকে কোলে তুলে নিল। বৃষ্টি লজ্জায় মুখ লুকালো মিহিরের বুকে। আকাশের বৃষ্টিতে মন ভিজছে না জান। আমার যে আমার ব্যক্তিগত মেঘকে লাগবে জান। যার প্রেম বারিধারায় ভিজবে আমার মন মরুভূমি। মিহিরের বুকে আলতো চাপড় দিয়ে বৃষ্টি বলল, ধুর মিহির, চুপ করো। মিহির কণ্ঠে আদর মিশিয়ে বলল, লাভ ইউ জান। ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে বৃষ্টি, নেহা, সাব্বির এখন পড়ন্ত বিকেল। হঠাৎ বিয়ে হওয়ায় মিহির অফিসে, বৃষ্টি বৃষ্টিদের বাড়িতে। এতে অবশ্য মিহিরের কোনো সমস্যা নেই। তার বিয়ে হয়েছে এতটুকুতেই সে মহা খুশি। বউ এবার শ্বশুর বাড়িতে রেখে দিলেও সে বিরোধিতা করবে না। নেহা মুখ ছোট করে বলে উঠল, তোমরা কি কিছু বলবে না? জেরিন আপুর তো আমাদের জন্য সময়ই হচ্ছে না। বুঝি না ভাই, বিয়ে তো আমিও করেছি, কই সবাইকে তো ভুলে যাইনি। বৃষ্টিও তো এতদিন মিহির ভাইয়ের সাথে কথা বলতো, কই বৃষ্টি তো আমাদের ভুলে যায়নি। আর সাব্বির ভাই, তুমি কিভাবে এত শান্ত হয়ে গেলে বলো তো? আমরা কতদিন আড্ডা দেই না। আপু ভার্সিটিতে যায়, আসার পর 1 মিনিটও আমাদের কাছে আসে না। মনে হচ্ছে নীরব ভাইয়া চাই না আমাদের সাথে জেরিন আপু মিশুক, কথা বলুক। বিয়ে ঠিক হতে না হতেই কেমন পর করে দিল আমাদের, বিয়ের পর তো চিনবেই না। অভিমানে টইটম্বুর হলো নেহার মন। বৃষ্টির মনও খারাপ। বিয়ের সময়ও তার বড় বোন তাকে ছেড়ে নীরব নামক মানুষটার সাথে কথা বলতে ব্যস্ত ছিল। কি অদ্ভুত না, তাদের সম্পর্কের সমীকরণ একটা নতুন মানুষের আগমনে এভাবে বদলে গেল। আসলে জেরিনি চায় না তাদের সাথে মিশতে, নয়তো অন্য কেউ কখনো কাউকে এতটা বদলে দিতে পারে না। নেহা আবার বলল, তোমার তো বেশি কষ্ট পাওয়ার কথা সাব্বির ভাইয়া। সাব্বির এবার মুখ খুলল, কেন কষ্ট পেতে যাব কেন? তুমি আর আপু ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে। তোমরা একে অপরের সবচেয়ে ভালো বন্ধু। তোমার সাথেই তো আপুর বন্ডিং সবচেয়ে ভালো ছিল। হঠাৎ করে যদি ওই মানুষটা তোমাকে এড়িয়ে চলে, তবে কি তোমার কষ্ট পাওয়াটা স্বাভাবিক না? সাব্বির হেসে বলল, তোরা দুজন ছোট তো, তাই মেনে নিতে পারছিস না। আরে বকা, বিয়ে হলে কি মেয়েরা বাড়িতে থাকবে নাকি? বিয়ের পর মেয়েদের স্বামী তার সব কিছু হয়। শ্বশুর বাড়িতে গিয়ে তো নীরবের সাথেই থাকবে। ওর সাথে সম্পর্ক যত ভালো হবে তত ভালো। আর আমার খারাপ লাগবে কেন? বন্ধুরা কি চিরকাল পাশে থাকে নাকি? বিয়ে হলে অন্যের বাড়িতে যাবে, সংসার সামলাবে, এটাই তো নিয়ম। নতুন পরিবার, সবকিছু মিলিয়ে সময় হয়ে উঠে কোথায় বল? নেহা মুখ বাঁকিয়ে বলল, এসব লজিক দিবে না তুমি আমাকে ভাইয়া। বিয়ে তো আমিও করেছি, কই নিখিল তো আমাতে তোমাদের থেকে দূরে সরায়নি।
আর মা, মেজো মা, বড় মা কি তাদের পরিবারকে ভুলে গেছে? রোজ বিকেলে দেখো না কত কথা বলে ঘন্টার পর ঘন্টা। এর মধ্যেই মিহিরের আগমন ঘটল। নেহা বলে উঠল, মিহির ভাইয়া তুমি বলো, তুমি কি বৃষ্টিকে আমাদের সাথে আর মিশতে দিবে না? আলাদা করে দিবে? এমন কোনো আইন জারি করবে যেখানে লেখা থাকবে বৃষ্টি তুমি শুধু আমার সাথে কথা বলবে, বাকি সবাই তোমার পর? মিহির চিন্তিত ভঙ্গিতে তাকালো, শালিকা চেতে আছো কেন? কি হয়েছে? বৃষ্টি বলল, আমি বলছি দাঁড়াও, ওই দিন আমরা বাসা থেকে বের হয়েছিলাম, প্রতিদিন তো সাব্বির ভাইয়া আর আপু একসাথেই ভার্সিটি যায়, হয় গাড়িতে নয়তো রিকশায়। ওই দিন নীরব ভাইয়া আসে আপুকে নিতে, এতেও আমাদের কারোর সমস্যা ছিল না। কিন্তু কি করলো আপু একবার বললও না, আমাদের কেমন মুখের উপর অপমান করে চলে গেল। এবার সারাদিন ফোন কথা বলে তাতেও সমস্যা নেই, তাই বলে কি পরিবার ভুলে যাবে নাকি? আমাদের বিয়ের দিনও আপু নীরবকে নিয়ে ব্যস্ত ছিল। বড় বোন হিসেবে কি উচিত ছিল না আমার পাশে থাকার? তার উপর নীরব ভাইয়ার কথায় সাব্বির ভাইয়াকে ইগনোর করছে আপু। বুঝলাম বিয়ে করবে তাই বলে কি এতদিনের ফ্রেন্ডশিপ নষ্ট করে দিবে কোনো মানুষের এক কথায়? বিশ্বাস ভালো, অন্ধ বিশ্বাস মোটেও ভালো না। মিহির মনোযোগ সহকারে সব শুনল। সাব্বির বলে উঠল, মিহির ভাইয়া তুমি এদের কথায় কান দিও না তো। জেরিন এখন একটু ব্যস্ত, নতুন নতুন সম্পর্ক, এখন একটু প্রেম করবে না তো কবে করবে বলো? আর এতদিন আমাদের সাথে ছিল, হঠাৎ করে পরিবর্তন, এই দুই গাধি মেনে নিতে পারছে না। মিহির শ্বাস ছেড়ে বলল, বুঝলাম। এখন শোন, তোরাও তো জেরিনের সাথে গিয়ে কথা বলছিস না? তোরা গিয়ে ওকে চেপে ধর, তাহলেই তো হয়। বিয়ের আগেই কিন্তু পাবি, এখনই কথা বলে নে, পরের বাড়ি চলে গেলে পরে কিন্তু আফসোস করতে হবে। ঠিক আছে, আজ রাতেই আমরা আপুকে চেপে ধরছি, নীরব ভাইয়াকেও একটা শাস্তি দিতে হবে। সাব্বির বলে উঠল, তোদের কি আমাকে চোখে পড়ে না আড্ডা দেওয়ার জন্য? ওই ঘোষেটি বেগমকে খুঁজিস কেন? ওটাতে চশমাওয়ালাকে দান করে দিয়েছি আমরা। ওর সময় হলে আসবে, না হয় আমরাই আড্ডা দিব। আর তোরা এখন পড়া বাদ দিয়ে ঘুরছিস কেন? আমি ভাইয়ার কাছে বিচার লাগাবো তোদের নামে। নেহা বলে উঠল, তুমি তো মির্জাফর গিরি করছো তার বেলা। ওহ, কেউ পছন্দ করো না আমাদের, থাকো তোমরা, চলে যাচ্ছি আমি। সাব্বির বলল, রাগ করিস না নেহা বইন, তোকে আটানা দামের লজেন্স দিব। জেরিনের রুমে রাতে খাবার খাওয়ার পরই হামলা চালিয়েছে নেহা, বৃষ্টি, সাব্বির আর রউফ। বৃষ্টি গিয়ে পাশে বসে বলল, এই যে মহারানী, আপনার রাজ্য চালানো শেষ হলে আমাদের সাথে কি একটু কথা বলার সময় হবে? নাকি শুধু হবু দুলাভাইকে নিয়েই থাকবেন? জেরিন বলল, তা কখন বললাম? কাজ তো তেমনই করছো তুমি। এই তো আবার ফোনটা বেজে উঠল বলে। কথাটা বলা শেষ হতে না হতেই নীরবের নামটা স্ক্রিনে ভেসে উঠল। সাব্বির বলে উঠল, তুই কি রসকহীন রে জেরিন বইন, নিক নেইটাও ঠিকঠাক দিতে পারলি না? কানা দিতি সেই হইতো। জেরিন চোখ পাকিয়ে তাকালো, কানা হতে যাবে কেন? মাথা ব্যথা তাই চশমা পরে। ওরে আল্লাহ, মাথায় ও সমস্যা? তাই তো বলি শিক্ষক কেমনে হইল? পাবনার টিকিট তো এখন 2টা কাটতে হবে, তোদের বাচ্চা হলে তখন তো আরো বাড়বে। জেরিন ফোনটা ধরার আগেই খপ করে তা নিয়ে নিল নেহা। বৃষ্টি বলে উঠল, তুমি একা কেন কথা বলবে? আমরা তো শালিকা, আমাদেরও একটু কথা বলার সুযোগ দাও। ফোন রিসিভ করে লাউডস্পিকারে দিল নেহা। সাব্বির, বৃষ্টি, রউফ কান পাতল। জেরিন বলছে ফোন দে আমার কাছে, উল্টো পাল্টা কিছু বলবি না। সাব্বির সুর তুলল, অরে কি প্রেম কি প্রেম! 2 দিনের বৈরাগী ভাতের এই কয়ন্ন। চুপ থাক ছেমরি, আগে আমরা দেখি দুলাভাই 10-এ কত পেল, সে পর্যন্ত তুই কোনায় গিয়ে বসো। নেহা বলল, তা দুলাভাই কি সব কাজ ছেড়ে আমার বোনের পিছনে পড়েছেন নাকি? পরে দেখা যাবে চাকরি হাওয়া হয়ে যাবে, পরে আমার বোনকে চালাবেন কি করে? কাজ করে কি হবে? আর শালিকা, তোমার বোনকে পটাতেই তো মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে। বৃষ্টি বলে উঠল, তাই বুঝি না পটাতেই রাত দিন সকাল বিকাল কথা বলছেন? না জানি পটাতে পারলে কি করেন।
সেসব দেখার জন্য আদৌ বেঁচে থাকব তো? সাব্বির বলে উঠল, প্রফেসর তো না হওয়া বউকে চোখে হারাচ্ছে। আমার ভাই বিয়ে করা বউকেও এত চোখে হারায় না। ভাগ্য ভালো বোন আমি সিঙ্গেল। তা দুলাভাই পটানোর লিস্টে কি আমাদের জেরিন একাই নাকি? লিস্ট অনেক লম্বা। নেহা বলল, হ্যাঁ হ্যাঁ, এসব চশমাওয়ালা লোকেরা দেখতে সাধু, কিন্তু আসলে এরা গভীর জলের মাছ। একজন তো না, এদের ডজন খানা প্রেমিকা থাকে। কিরে বৃষ্টি, ঠিক বলছি তো নাকি? আমাদের স্কুলের এক টিচার কিন্তু এরকম ছিল। তা দুলাভাই দেখতে শুনতে তো মাশাআল্লাহ, অন্য কোথাও চক্কর টক্কর আছে নাকি? আমরা কিন্তু মোটেও সহজ সরল শালিকা না, গোয়েন্দা হতে বেশি সময় নিব না। ওপাশ থেকে কোনো কথা আসলো না। উল্টো জেরিন রেগে গেল, এসেই ফোন টেনে নিয়ে বলল, তোরা যেমন ফালতু চিন্তা ভাবনাও ফালতু। কার সাথে কাকে তুলনা দিচ্ছিস? কোথায় নীরব, কোথায় তোদের সেই টিচার? মানুষের ব্যক্তিগত বিষয়ে তুই এত নাক গলাস কেন নেহা? তোর মতো তো আর সবাই উড়নচণ্ডী স্বভাবের না। আমার ফোন ধরবি না আর। নীরব ঠিকই বলে, তোদের থেকে দূরে থাকাই ভালো, তোদের মাথা ভর্তি শুধু বদ বুদ্ধি। অবাক হয়ে তাকালো ওরা চারজন। রৌদ তো ভূত দেখার মতো চমকালো, জেরিন আপু এরকম ভাবে কথা বলছে কেন? সাব্বির যেন চেনা পরিচিত জেরিনকে আজ চিনতে পারল না, মেয়েটা বড্ড অচেনা। নেহা অবাক নেত্রে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, ছোট করে বলল, সরি, আর এমন ভুল হবে না। বলেই নেহা এক ছুটে বেরিয়ে গেল। বাহিরেই দাঁড়িয়ে ছিল নিখিল। নেহা যেন নিখিলকে দেখলই না, মেয়েটা প্রাণপণে ছুটতে ব্যস্ত। বৃষ্টি বলে উঠল, আমরা শুধু একটু মজা করছিলাম আপু। নেহা একা না, তুমি ওকে এভাবে বলতে পারলে? জেরিন করুণ চোখে তাকালো, আসলে আমি ওভাবে বলতে চাইনি। সাব্বির বলে উঠল, নীরব স্যার বলেছে আমাদের থেকে দূরে থাকতে। তুই নিজেও কি তাই চাস জেরিন? নিজেকে প্রশ্ন কর, ভুলে যাবি না দিন শেষে পরিবারই পাশে থাকে। মরীচিকার পেছনে এতটাও ছুটিস না যাতে পড়ে আর ফেরার পথই না থাকে। আমি অন্তত এর পর থেকে তোর বিষয়ে কোনো কথা বলতে আসব না। তুই কয়েকদিনেই ভুলে গেছিস নেহা তোকে কতটা ভালোবাসে। ও আমাদের সবার আদরের বৃষ্টি কত দ্রুত অভিমান করে নিশ্চয়ই তোর অজানা নয়। নিজের মতো থাকতে চাওয়াটা দোষের না, আমরা আর তোকে বিরক্ত করব না। বৃষ্টি বলল, তুমি বললে নীরব ভাইয়ার কাছে মাফ চেয়ে নিব আমরা। বিরক্ত করার জন্য সরি। বলেই তিনজন বেরিয়ে গেল। জেরিন ধপ করে বিছানায় বসে পড়ল। কি করে ফেললো এটা? এতক্ষণ ফোনের অপর প্রান্ত থেকে ভাই বোনদের সম্পর্কে ফাটল ধরা খুব উপভোগ করল একজন। বিকট হাসি দিয়ে বলে উঠল, চৌধুরী পরিবারকে ঠিক এভাবেই ধ্বংস করব আমি। এদের সব হাসি কেড়ে নিব। এমন জায়গায় এনে দাঁড় করাবো যেখানে থাকবে শুধু হাহাকার। যেভাবে আমার মা, আমার শান্তি, আমার ছোটবেলা, আমার সুখ শান্তি কেড়ে নিয়েছে ওই শাহ আলম চৌধুরী, ঠিক সেভাবেই তার মেয়ের শান্তি কেড়ে নিব আমি। যুবকটির বিপরীতে বসে অন্য একজন মনে মনে বলে উঠল, তুই আমার হাতের গড়ে তোলা এক কাঠপুতল, তোকে যেভাবে নাচাবো তুই সেভাবে নাচতেই বাধ্য, ঘুণাক্ষরেও টের পাবি না তুই নিজের হাতে নিজের পরিবারকে ধ্বংস করার খেলায় মেতেছিস। নেহা বিছানায় গিয়েই ধপ করে শুয়ে পড়ল। কাঁথা মুড়ি দিয়ে মুখ ঢেকে নিল। এর মধ্যেই নিখিল রুমে আসলো। দ্রুত পায়ে হেঁটে গিয়ে বসল নেহার মুখের দিকটায়, টেনে সরাতে চাইল কাঁথা, কিন্তু কাজ হলো না। নিখিল লাইট অফ করে নেহার পাশে শুয়ে পড়ল, বালিশে হেলান দিয়ে কাঁথার ভিতরে মাথা ঢুকিয়ে নেহাকে টেনে বের করল। কণ্ঠে আদর মিশিয়ে ডাকল, কি হয়েছে পাখি, মন খারাপ? আমাকে বলো জান, কি হয়েছে? কার কথায় এত কষ্ট লাগলো? নেহা নিখিলের বুকে গিয়ে পড়ল, জড়িয়ে ধরে কেঁদে দিল এবার। থামার নাম নেই। নেহা ভীষণ কষ্ট পেয়েছে। জেরিন বড় বোনের মতো ভালোবাসত তাকে, কোনো দিন একটা টোকাও দেয়নি, আজ এত রেগে কথা বলল। নিখিল নেহার মাথায় হাত বুলিয়ে দিল, চুমু দিয়ে বলল, এভাবে কাঁদছিস কেন? তোকে কাঁদতে দেখলে তো আমার কষ্ট হয় জান। আর কাঁদবি না বলছি আমি। জেরিনকে আমি বকা দিয়ে দিব। নেহা কান্না ভেজা কণ্ঠে বলল, না আপু কষ্ট পাবে।
আচ্ছা, তো কি করতে হবে এখন মহারানীর মন ভালো করতে? জান, অন্য কিছু আশা করিস না, তোর জামাই ভালোবাসা ছাড়া কিন্তু দিতে পারে না। নেহা নিখিলের কাছ থেকে দূরে গিয়ে বসল, মুখ ঘুরিয়ে বলল, আপনি একটা খারাপ লোক। নিখিল এগিয়ে এসে বলল, তা তো জানি মিসেস চৌধুরী। নেহাকে সুরসুরি দেওয়া শুরু করল নিখিল। নেহা হো হো করে হেসে উঠল, হাত পা ছুড়াছুড়ি করছে আর বলছে, থামুন বলছি, না হয় আমি আপনাকে কামড়ে দিব। নিখিল বলে উঠল, তোর দাঁত ভেঙ্গে যাবে, এসব নরম দাঁত দিয়ে কাউকে কামড়ানোর আশা বাদ দে তো। নেহা নাকের ডগায় রাগ নিয়ে গিয়ে বলল, থাকবো না আমি আপনার সাথে, গেলাম। বউজান, আমাকে রেখে যেও না। নিখিল নেহাকে টেনে কোমর জড়িয়ে বসালো কোলে। রেগে টমেটো হয়ে যাস কেন কথায় কথায়? এবার হাসি দে তো হাসি দে, বউয়ের এমন কার্টুন মার্কা মুখ দেখতে চাই না আমি। কি আমি কার্টুন? নেহা নিখিলকে এলোপাতাড়ি মারতে লাগলো, এক পর্যায়ে চিৎপটাং হয়ে পড়ে গেল বিছানায়। এবার দুজনই একসাথে হেসে উঠল, চার দেয়ালে জমা হলো তাদের সুখের আরেক টুকরো সময়, সুন্দর স্মৃতির আরও একটা পাতা মুড়িয়ে রচিত হলো ভালোবাসার এক টুকরো মুহূর্ত। চলবে।